স্যার, আসসালামু আলাইকুম স্যার। সালাম। কিছু স্যার, বলবো? দুইটা কোশ্চেন ছিল। জি স্যার। বলো। স্যার, অ্যালগোরিদম আর প্রোগ্রামের মধ্যে পার্থক্য কি? দুটার সংজ্ঞা যদি দেখা যায় একই রকম সংজ্ঞা। অ্যালগোরিদম যখন আমরা বলতেছি তখন আসলে এটা কোনো ল্যাঙ্গুয়েজ স্পেসিফিক না, হ্যাঁ। অ্যালগোরিদম যখন বলতেছো তখন কোনো ল্যাঙ্গুয়েজ স্পেসিফিক না। অ্যালগোরিদম তোমার হলো কিছু স্টেপস, যেগুলো তুমি একটা প্রবলেমকে সলভ করার জন্য পসিবল কি কি স্টেপস হইতে পারে সেগুলো তুমি এক দুই তিন এভাবে দিবে লেখো তুমি, হ্যাঁ। যেমন তুমি যে বলো এখানে যে রিড, মনে করো ডিফাইন আর, তারপর রিড আর, এটা দেখে কি স্পেসিফিক? মনে করো তুমি যে বললা ডিফাইন আর, তারপর রিড আর, ঠিক আছে। তারপর মানে ক্যালকুলেট এরিয়া পাই আর স্কোয়ার, তারপর লাস্টে আউটপুট বা ডিসপ্লে, ডিসপ্লে কি এরিয়া না। এটা কি তোমার অ্যালগোরিদম, ঠিক আছে। জি স্যার। এখন তুমি এখন বলতেছো তাহলে তার কোডটা কি, ঠিক না? জি স্যার। এইটা দেখে কি কোনো বোঝার উপায় আছে এটা সি তে লেখা না সি প্লাস প্লাসে লেখা না জাভাতে লেখা না পাইথনে লেখা? না স্যার। এইটা তোমার সোসিওলজির ফ্রেন্ড পড়ে যা বুঝবে তুমি তা করেই বুঝবা। এখন এই জায়গা থেকে যদি এখন আমি কোডিং এ তোমার চলে যাই, আমি যদি এখানে লেখা শুরু করি ডিফাইন আর, হ্যাঁ, আমি লিখলাম যে ইন্টিজার রেডিয়াস। মনে হয় 16 স্টুডেন্ট না। তো দেখবো যে 8 মনে হয় সেকেন্ড টাইম। আর কথা বোঝা যাচ্ছে না। স্যার আপনার মাইক্রোফোনটা অফ মনে হয়। স্যার আপনি মিউট করে ফেলেছেন। আচ্ছা, সরি। আচ্ছা, যেটা বলতেছিলাম আবার বলি, আমি ডিফাইন আর, রিড আর, এই জিনিসগুলো তোমাকে অ্যালগোরিদম। এখন সি তে তো জিনিসটা কিরকম, সি তে তোমার ইন্টিজার রেডিয়াস বলে এটাকে ডিফাইন করতে হয়। তো স্ক্যানআপের একটা ফাংশন আছে যেটাতে ইউজার কাছ থেকে ইনপুট নিতে হয়। বাট পাইথনে এরকম না, পাইথনে ডিফাইন বলতে কোনো জিনিসই নাই। স্ক্যানএফ ডাইরেক্ট তোমার করে যে এখানে ইনপুট রেডিয়াস ইনপুট, তারপর ইউজার কাছ থেকে ইনপুটটা নেয়। এখানে যেমন স্ক্যানএফ ফাংশন ইউজ করে এখানে ইনপুট ফাংশন ইউজ করে, ঠিক আছে। জাভা কি করে, জাভাতে ক্লাস বলতে একটা জিনিস আছে, ক্লাসটাকে ডিফাইন করে জাভাতে। ক্লাস বলে একটা একটা ক্লাস আছে, স্ক্যানার নামে একটা ক্লাস আছে, স্ক্যানার নামের ক্লাসটার একটা অবজেক্ট তৈরি করে, ওই অবজেক্ট দিয়ে পরে কি ডট স্ক্যান, ডট স্ক্যান নামে একটা ফাংশন আছে, সেটা ইউজ করে ইনপুটটা নেয়। তো দেখো, তো অ্যালগোরিদমের কাজ হলো যে তোমার কি অ্যাবস্ট্রাক্ট একটা আইডিয়া দিবে। এটা হলো তোমার কি বলে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইন্ডিপেন্ডেন্ট ইনস্ট্রাকশন সেট। আর কোডিংটা কি, কোডিংটা তোমার ল্যাঙ্গুয়েজ স্পেসিফিক। এটা ল্যাঙ্গুয়েজ ইন্ডিপেন্ডেন্ট বা নন ডিপেন্ডেন্ট। আর তোমার এই যে বাকি যে তোমার কোড গুলো আছে তুমি বলতে পারো সি কোড, পাইথন কোড, জাভা কোড, এভাবে বলতে পারো। এবার কি কথাগুলো বুঝতে পারছো? জি স্যার, বুঝতে পারছি। আরেকটা কোশ্চেন ছিল স্যার, ওই দিন আপনি বলছিলেন যে কোনো কিছু আমরা মোবাইল থেকে বা ল্যাপটপ থেকে ডিলিট করে দিলে ওটা মেমোরিতে সেভ থাকে। তাহলে স্যার এই স্টোরেজটা খালি হয় কিভাবে? যদি মনে করো তুমি আজকের দিনে মনে করো আমার স্লাইডটা ডাউনলোড করে তুমি ডাউনলোড করলে তোমার তোমার ফোল্ডারে দেখাচ্ছে যে ডট পিপিডিএফ একটা ফাইল তৈরি হয়েছে। তো মনে করো কথার কথা ধরো ডিস্কে এরকম আর কি এই কয়েকটা সেলে, এই সেল আগে থেকে ফাঁকা ছিল না, মানে ডিস্কে এটা একটা পার্ট যেখানে তোমার এই মানে পিপিটিএক্সটা কি করলা, এই প্রথম রোটা, প্রথম দুইটা রো কাভার করে তোমাকে রাখা হইলো। ফাইলটা আসলে কি, ফাইলটা আসলে অনেকে তোমাকে 0 আর 1 এর একটা সিকোয়েন্স না, যেভাবে 0 1 1 1 এইভাবে অনেকটা সিকোয়েন্স রাখা হইলো, ঠিক আছে। এখানে হয়তো আরেকটা ফাইল আছে, নিচে হয়তো আরেকটা ফাইল আছে। এখন তুমি কি করলা, ফাইলটা ডিলিট করে দিলা যে এই পিপিটি এক্সেস আর আপডেট পিডিএফটা স্লাইডটা আপডেট করছে, নতুন একটা স্লাইড দিচ্ছে ওইটারই, তো ওইটা আমি ডিলিট করে দিলাম। তো তুমি যখন ডিলিট করে দিলা তখন কি হবে, এইটা যেভাবে যেরকম আছে ওরকমই থাকবে, ঠিক আছে না?
বাট তোমার ফোল্ডারে এখন এটা দেখাবে না, পিপিটিএক্স টা তোমার ফোল্ডারে জায়গায় দেখাইতো যে ডট পিপিটিএক্স, ওইটা আর দেখাবে না, হ্যাঁ। বাট মেমোরি ডিস্কে এটা থাকবে। এখন তুমি বলো যে এটা ডিলিট হয় কিভাবে। মনে করো তুমি এই যে আমি যে নতুন একটা স্লাইড দিলাম, ওইটা তুমি ডাউনলোড করলা, ডাউনলোড করে তুমি রাখলা। এখন তোমার ডিস্কের মনে করো ওই ওই স্লাইডটা মনে করো একটু বড়, হ্যাঁ। দেখো তোমার প্রথম যে স্লাইডটা ছিল ওইটা স্লাইডের জন্য দুইটা রো কভার করছিল, বা 3 নম্বর ওটা ফাঁকা ছিল, ভালো কথা। নতুন যে স্লাইডটা তুমি নামাইছো, এই স্লাইডটা নামানোর পর দেখা গেল কি এই 1 2 3 সবগুলা কি, সবগুলা জায়গা কভার করলো, হ্যাঁ। 3টা রোয়ে কি জায়গা কভার করলো। ঠিক আছে, এখন এখন তোমার কোন স্লাইডটা আছে, নতুন আপডেটেড স্লাইডটা আছে না ডিসকে। জি স্যার। এখন তোমার পুরাতন স্লাইডটা কোথায় গেল, কোথায় গেল, ওইটা আছে এখন, না স্যার, ওইটা আর এখন নাই। ওভাররাইট হয়ে গেছে না। জি। তো এইভাবে ডিলিট হয় ওভাররাইট হওয়ার সাপেক্ষে। যতক্ষণ না ওভাররাইট হয় ততক্ষণ পর্যন্ত ডিলিট হয় না। মনে করো তাহলে স্যার হ্যাঁ, বলো। মানে ডিলিট হয় নাকি, ডিলিট এখানে তো হয়েছে, আমি বলি ডিলিট তো হয়েছে। তোমার ফোল্ডারে কি আর তোমাকে দেখায় ওই পিপিটেক্স আর কি দেখায় যে এই পিপিটেক্স তুমি কি দেখতে পাও, তুমি কি না স্যার। ফাঁকা ওখানে ফোল্ডারের জায়গায় খুঁজে নাথিং ইজ হিয়ার, জিরো ফাইল, কোনো কিছু দেখায় না, বাট ডিস্কে থাকে। ওভাররাইট আচ্ছা। না হওয়া পর্যন্ত এটা থাকে, বাট তুমি দেখতে পাও না। এখন কথা হলো কি, তুমি কি ফোল্ডার থেকে কি আর এটা জীবনে অ্যাক্সেস করতে পারবা? না, পারবা না। যতক্ষণ না আনডু অপশনটা থাকে তখন পর্যন্ত পারবা, তার আগ পর্যন্ত পারবা না। একটা নির্দিষ্ট সময়, যেমন ইমেল করো, ইমেল পরে দেখা থাকে না যে আনডু দা, মানে আনডু দা সেন্ড, মানে সেন্ডটা আনডু করতে চাও নাকি, এটা একটা টাইম লিমিট থাকে 5 অথবা 2 3 সেকেন্ড। তারপর আর ওই অপশনটা থাকে না, মানে কি এখন সারা জীবনের জন্য এটা চলে গেল, তুমি এটা আনডু করতে পারবে না। এটা কি তোমার রিকিউ বা কিছু সফটওয়্যার আছে, এই সফটওয়্যারটা দিয়ে তোমার এখানে কি করে, ওরা ভিতরে যায় দেখে যে যেই জায়গা বরাবর ফাইলটা ছিল ওই বরাবর অন্য কোনো ফাইল দ্বারা ওরা ওভাররাইট হয়েছে কিনা। যদি ওভাররাইট হয় তাহলে তার কোনো সুযোগ নেই, বুঝছো। মানে প্রথম ফাইলটার জন্য হয়তো 0 1 0 0 ভাবে ছিল, আর নতুন ফাইলটার জন্য মনে করো কি 1 0 এরকম অন্য একটা সিকোয়েন্স চলে আসছে, তাহলে আগের থেকে পাবা? আগেরটা তো পাবা না। পাবা না তো না। মনে করো এখন যদি হয় তুমি 3টা ফাইল তুমি ডাউনলোড করছো, প্রথমটা এই দ্বিতীয় প্রথম রোতে, দ্বিতীয়টা দ্বিতীয় রোতে, তৃতীয়টা তৃতীয় রোতে আছে। এখন ওগুলা তুমি ডিলিট করে দিলা, তাহলে কি ডিলিট তোমার ফোল্ডার থেকে ডিলিট হয়ে গেল, বাট এখানে থাকে গেল। এখন তুমি মনে করো নতুন 2টা স্লাইড তুমি ডাউনলোড করলা, ডাউনলোড করে তুমি এখানে রাখলা। তো ওরা শুধু কি করলো, প্রথম 2টা রো কভার করলো, এই রোটা কভার করলো, এই রোটা কভার করলো, বাট এই রোটা কভার করলো না। তাহলে কি হইলো বলো দেখি, যে আগের মনে করো PPTX 1 2 ওভারহেড হয়ে গেল, বাট PPTX 3টা ওভারহেড হয় না। তাহলে তুমি যদি রিকোয়েস্ট সফটওয়্যারটা ইউজ করো বা ওই সফটওয়্যারটা ইউজ করো, তাহলে কি এই লাস্টেরটা তুমি, ওরা তোমাকে শো করো, ওই সফটওয়্যারটা তোমাকে দেখাবে যে দেখেন প্রথমটা ওভারহেড হয়ে গেছে, দ্বিতীয়টা ওভারহেড হয়ে গেছে, বা 3 নম্বরটা স্টিল ডিস্কে আছে, সো স্টিল ইউ ক্যান রিকভার দ্যাট ইউজিং রিকভার। এবার কি বুঝতে পারছো? জি স্যার, বুঝতে পারছি। আর কোনো প্রশ্ন আছে? না স্যার। তাহলে আমরা আগে আসছি, আজকে ক্লাসটা মেইনলি স্যার আমার একটা প্রশ্ন আছে স্যার। বলো। উম, স্যার গত ক্লাসের ওই যে প্রাইম নাম্বারের ওই ফ্লোর চার্টটা না আমি বুঝিনি। প্রাইম নাম্বার কনসেপ্টটা বুঝো নাই? জি স্যার, আপনি বলছিলেন যে দুইটা বাকি আছে ওই দুইটা দেখতে, তো একটা বুঝছি আর একটা হচ্ছে প্রাইম নাম্বারে ওইটা বুঝি নাই আর কি। জি স্যার, 22 নাম্বার পেজে ছিল স্যার। আচ্ছা, তো প্রাইম নাম্বার জিনিসটাকে তুমি কি জানো, প্রাইম নাম্বার কাকে বলে? জি স্যার, ওই যে ওই সংখ্যার এক দ্বারা এক ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না। হ্যাঁ, কথাটা একটু ঠিক আছে, একটু ভুলে গেল। এক ছাড়া অন্য সংখ্যা, অন্য সংখ্যা কতদূর পর্যন্ত, 2 লাখ 3 লাখ না 2 লাখ 3 লাখ টা না, ওই সংখ্যার আগ পর্যন্ত মানে স্যার যে সংখ্যা দিয়ে ওই সংখ্যা আর হচ্ছে এক, এই দুইটা ছাড়া, সেই তো জানতাম। এক নেওয়া যায় না, আর ওই সংখ্যাটাকে নেওয়া যায় না। মাঝখানে যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলা এজ এ ডিভিসর হইতে পারবে না, এজ এ ডিভিসর হইতে পারবে না। মানে এক থেকে বড়, ওই সংখ্যা থেকে ছোট, মাঝখানে যে সংখ্যাগুলো আছে এদের কোনোটা দ্বারাই ওই যে সংখ্যাটা, এটা টার্গেট যে আমাদের নাম্বারটা, ওই নাম্বারটা ভাগ দেওয়া যাবে না। যদি ভাগ না যায় তাহলে ওইটা প্রাইম নাম্বার। যেমন 7কে কি 2 3 4 5 6 দ্বারা ভাগ যায় না, এই জন্য এটা কি প্রাইম। বা ছয়, ছয় তো 3 দিয়ে হয়ে যায়, 2 দিয়ে হয়ে যায়, 2 থেকে শুরু করলে 2 দিয়ে ভাগ চলে যায়। তো এটা হবে না, মানে কোনোটা দ্বারাই ভাগ দেওয়া যাবে না। ঠিক আছে।
এগুলা নাম্বার কোনোটাই ডিভিসর হইতে পারবে না এই নাম্বারটা। এটার ক্ষেত্রে তোমার 2 দিয়ে চলে যায়। মনে করো 9 এর ক্ষেত্রে আবার কত দিয়ে, 2 দিয়ে না গেলেও 3 দিয়ে যায়। এই জন্য 9 তোমার কি প্রাইম না? বুঝতে পারছো? তো এটাই তো জি স্যার। প্রাইম নাম্বারের ডেফিনেশন আর কি, যে ওই সংখ্যা এক বাদ দিয়ে, বা ওই সংখ্যাটা থেকে এক এক বাদ দিয়ে ওই সংখ্যাটা থেকে ছোট কোনো সংখ্যা দ্বারাই সংখ্যা ভাগ ভাগ দেওয়া যাবে না। তাহলে আমাদের টেস্টিংটা আসলে কি হবে? একটা নাম্বার এন নিলাম, এন নাম্বারটাকে আমরা কি করব, 2 থেকে শুরু করে n-1 পর্যন্ত আমরা কি করব, এই সংখ্যাটাকে আমরা ভাগ 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 দিব। ভাগ দিয়ে যদি, ডিভিসর কাকে বলে, যে ডিভাইড করলে ভাগশেষ কি হয়, শূন্য 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 হয় না, তাকে তো ডিভিসর বলে। মানে ডিভিসর মানে কি, সেই ভাজকটা যেটাতে ভাগ দিলে কি ভাগশেষ কত আসে, শূন্য আসে না? মানে জি স্যার। 2 4-এর ভাগ মানে তোমার কি ডিভিসর কেন, কারণ 4কে 2 দিয়ে ভাগ দিলে ভাগশেষ কত আসে, শূন্য আসে। তাহলে এইটা একটা নলেজ, ঠিক আছে? তাহলে আমাদেরকে যেটা করতে হবে সেটা হলো কি, যে 2 থেকে শুরু করে n-1 পর্যন্ত সংখ্যাগুলো দিয়ে n কে আমরা কি ভাগ করে দেখবো। 2 3 যত যত এইভাবে করে n-1 সংখ্যাগুলো দিয়ে আমরা n কে মড করে দেখবো। করে যদি ফলাফল যে কোনো একটার জন্য যদি 0 আসে, তাহলে ওই সংখ্যাটা প্রাইম হবে না। কিন্তু যদি একটা সংখ্যা দিয়েও ভাগ হয়ে কি ভাগ শূন্য, মানে সবগুলা আমি ট্রাই করে দেখছি, হ্যাঁ, বাট একটার জন্য কি ভাগশেষ শূন্য আসেনি, মানে কি, মানে একটা দিয়েও ভাগ যাচ্ছে না, তাহলে কি বলবো, এই সংখ্যাটা আমার প্রাইম। বুঝতে পারছো? একদম স্যার। যে প্রশ্ন করছো বুঝতে পারছো? জি স্যার। তাইলে আমরা কি করব, আমাদেরকে কন্টিনিউয়াসলি একটা কাজ করতে হবে। 2 দিয়ে ভাগ দিব, দেখবো ভাগশেষ শূন্য কিনা, 3 দিয়ে ভাগ দিব ভাগশেষ শূন্য কিনা, 4 দিয়ে ভাগ দিব ভাগশেষ শূন্য কিনা দেখবো। ইন দা মিন টাইম কোনো একটা সংখ্যা দিয়ে যদি ভাগ হয়ে যায়, তুই ভাবো আমি কি বলছি, এদের মধ্যে যে কোনো একটাতে ভাগ দিলেই শেষ। এটাকে আমি বলি ডিসকোয়ালিফাইং কন্ডিশন। মানে আমরা আমাদের অনেক লোকজন এভাবে থাকে না, যে ভুল ধরার চেষ্টা থাকে, খুদ বের করার চেষ্টা থাকে, যে একটা ভুল হইলেই তাকে থেকে বের করার ধান্দা থাকে। মানে অনেক বস আছে এরকম আছে না, যে চাকরি মানে করো কম এমপ্লয়ি ছাঁটাই করার ধান্দায় আছে, একটু ছোটখাটো ভুল পাইলেই তাকে বাদ দিয়ে দেয়। এখানে জিনিসটা ওরকম। এইগুলা সংখ্যার মধ্যে যে কোনো একটা যদি ডিভাইড হয়ে যায়, ওই ডেফিনেশন অনুযায়ী কি, বাই ডেফিনেশন এটা বলে কোনো সংখ্যা দিয়েই, এই যে মাঝখানে কয়েকটা সংখ্যা দিয়ে কোনোটা দিয়েই ভাগ দেওয়া যাবে না। সেক্ষেত্রে যদি 2 3 দিয়ে ভাগ যায় অনেক ভালো, যেমন 6 2 দিয়ে ভাগ যায়, 3 দিয়ে ভাগ যায়, মাশাআল্লাহ, মানে অনেক ভালো আর কি। মানে এইটা যে প্রাইম না, এটা একদম অনেক ভালো মতো প্রমাণ করা যাবে, ঠিক না? হ্যাঁ স্যার। যেমন 4, হ্যাঁ স্যার, 2 বুঝছি 3 স্যার। দিয়ে ভাগ দেওয়া যায়, 2 দিয়ে ভাগ দিলে তোমার চলে যাচ্ছে, ওই 3 দিয়ে আবার যাচ্ছে না। তো এরকম আর কি, যে কোনো একটাতে ভাগ দিলেই তুমি ডিসকোয়ালিফাই করে দিবা থাকে অ্যাজ এ প্রাইম। আমি এই জন্য, তোমার মনে করো 2 দিয়ে গেল না, ভালো কথা, 3 দিয়ে যদি চলে যায় বাকিগুলো আর দেখবা দরকার আছে? তুমি শুধু না একটা ভুল বের করার জন্যই বসছো, একটা ভুল বের করলে চাকরি থেকে বাদ দিয়ে দিবো। তার 3 4টা ভুল তার সামনে আছে, ওগুলো কি আর এক্সপ্লোর করার দরকার আছে? করতে পারো, সমস্যা নাই, বাট দরকার কি আছে? না স্যার। হ্যাঁ, তো প্রথমে আমরা সবাইকে কি করলাম, স্টার্টার, এটা কি ভুল লিখছে নাকি, এটা হবে এন্ড, হ্যাঁ, এটা হবে এন্ড। তো স্টার্টার এন্ড থাকে প্রোগ্রামে, দুইটা আমাদের এখানে আছে। আমরা শুরুতে কি করলাম, যে রিড এন এরকম একটা সংখ্যা নিলাম, রিড নাম্বার, এভাবে একটা প্রথমে হয়তো ডিফাইন নাম্বার করে নিলাম। ডিফাইন নাম্বার একটা, কিভাবে একটা প্রসেসিং একটা বক্সে ডিফাইন নাম্বার করলাম, তারপর রিড নাম্বার নিলাম। আমাদের যে এই যে এগুলো কি আমাদের এগুলো হলো পসিবল ডিভিশন। এগুলো কি, এই যে আমি যে এখানে আই দ্বারা যে লিখছি সেটটা, এটা পসিবল ডিভিশন। এটা কি আই দিয়ে মানে, আমি তো বলছি যে আমাদের যে ভ্যালু গুলো, এগুলো কি বাতাসে থাকবে না মাটির নিচে থাকবে, না মেমোরি একটা সেলে কত রাখতে হবে? স্যার মেমোরি সেলে। ওই মেমোরি সেলটাকে আমরা ডিফাইন করলে কি হবে, যে আই, ডিফাইন এন ডিফাইন আই, আই ফর ভার্ট, আইও ডিফাইন করতে পারো, ডিও, ডি ফর ডিভাইস ডিভিসরের ডিও ডিফাইন করতে পারো, তোমার নামও ডিফাইন করতে করতে পারো, কোনো সমস্যা নেই, বা রিলেভেন্ট কিছু হইলে দিল। তো আই নিছি, বা আই নিছি এখানে, তো বড় হাতের আই। তো আমি একটা একটা করে এই যে আইতে একটা একটা করে নাম্বার আনবো, ওইটাতে ডিভাইড করবো, দেখবো যে ভাগশেষ শূন্য কিনা। শুরু করব 2 থেকে, এই জন্য আই এর ভ্যালু 2 থেকে শুরু করলাম, গেলাম। কিছুক্ষণের জন্য এইটা ইগনোর করো, আই ইজ স্মলার দেন নাম্বার। আচ্ছা, ইগনোর করার দরকার নেই, তুমি দেখো এই আই এর ভ্যালু 2 হবে, 3 হবে, 4 হবে, 5 হবে, কত দূর পর্যন্ত হবে বলো দেখি, n-1 পর্যন্ত না? তো আই এর লাস্ট ভ্যালু কত হতে পারবে, n-1 হতে পারবে, ঠিক আছে? আই এর লাস্ট ভ্যালু কত হতে পারবে, n-1 হতে পারবে না, পসিবল ডিভিসর জি ভ্যালু। স্যার। এইটাকে কিভাবে লেখা যায়, মানে আই এর ভ্যালু 2 থেকে শুরু করে কত দূর পর্যন্ত, এন এর থেকে কম পর্যন্ত? জি স্যার।
আই এর লাস্ট ভ্যালু n-1, এটা যা কথা আই এর ভ্যালু n থেকে ছোট, এটা সেম কথা না? জি স্যার। হ্যাঁ স্যার। যদি নাম্বার লাইন চিন্তা করো 2 3 4 5 6 7, স্যার n/2 পর্যন্ত দিলে হয় না? হ্যাঁ স্যার, এইটাই ভাবতেছিলাম, ইনভাইট টুকুনো দিলেও তো চেক করলেও তো হবে। ওইটা আমরা কোডটা তো ইফিসিয়েন্ট, এখানে আসলে ওই কোডটা হলো ইফিসিয়েন্ট কোডের জিনিসটা আসছে, আমরা এখন ইফিসিয়েন্ট কোড করতেছি না। মানে আগে মিনিমামটা জানতে হবে, তারপর ইফিসিয়েন্ট করে দিকে যেতে হবে। তো আমি যেভাবে এখন যেই যাদের জন্য বোঝাচ্ছি তাদেরকে আগে মিনিমামটা আমি বুঝাই। মানে যেটা আরো ইফিসিয়েন্ট কোডটা তোমরা তোমাদের মতো করতে পারো, ওটা ভুল কোড না, বাট মিনিমামটা বুঝাচ্ছি, আশা করি তুমি বুঝবা। মানে যাদেরকে বোঝাচ্ছি তারা হয়তো এই মিনিমামটা এখন বুঝবে না, ওখানে যাওয়া যাবে না এখন আর। তো আমি যেটা বলতেছিলাম যে এই যে 6 পর্যন্ত তোমাকে আসতে হবে, মানে 7-এর থেকে ছোট মানে কি, 6 ইনক্লুডেড না? আমরা তোমরা যে সংখ্যা রেখা যে তুমি এভাবে আঁকতা যে এই রেঞ্জটা কতটুকু, এইভাবে গোল্লা ভরাট করতে 6 পর্যন্ত, আর যে 7 দিতাম কি করতে, গোল্লাটা ফাঁকা রাখে দিত না? নট হ্যাঁ ইনক্লুডিং স্যার। 7, এক্সক্লুডিং 7, ইনক্লুডিং 6। তো কতদূর পর্যন্ত? এন এর থেকে ছোট পর্যন্ত। এই জন্য তুমি এখানে কন্ডিশনটা কি দিছি, আই কি নাম্বার থেকে ছোট নাকি, আই নাম্বার থেকে ছোট নাকি, অথবা এটার পরিবর্তে আরেকটা কন্ডিশন কি করতে পারতো, আই ইকুয়াল ইকুয়াল n-1। আই ভ্যালু 2 3 4 5 এভাবে কতদূর পর্যন্ত দিতে পারবে, আই n-1 পর্যন্ত, হ্যাঁ? ঠিক আছে। জি স্যার। জি স্যার। আই, তাহলে আমরা এখানে ঢুকলাম, আই এর ভ্যালু নাম্বার ইনিশিয়ালি তো আই এর ভ্যালু 2, আমরা নাম্বারটা মনে করার কথা কথা ধরলাম 7। তো আসলাম আই এর ভ্যালু 7 থেকে তো ছোট। ওকে, সামনে আগাইলাম। এবার এবার টেস্টটা করবো না যে ওই নাম্বারটাকে দিয়ে আমার এই কারেন্ট যে ডিভিশনটা 2, এটাতে ভাগ যায় কিনা। এই জন্য কি করলাম, এন ইজ ডিভিজিবল বাই আই, এটা প্রশ্ন করছি। এন এন কি আই দ্বারা কি ডিভাইড ডিভাইড 0 এভাবে লিখতে পারো, এন পার্সেন্টেজ আই ইকুয়াল ইকুয়াল 0, প্রশ্ন করতেছো তাকে, প্রশ্ন করতেছো, ঠিক আছে? এই প্রশ্নটা তো করবো নাকি, বাই ডেফিনেশন এটাই তো প্রশ্ন করার কথা, যে হ্যাঁ ভাগ স্যার। ভাগ যায় নাকি। তো ইকুয়াল ইকুয়াল যদি 0 চলে আসে, ইকুয়াল ইকুয়াল যদি 0 চলে আসে মানে ইয়েস যদি হয়ে যায়, তাহলে কি এটা ডিসকোয়ালিফাই হয়ে গেল না? নট প্রাইম, হ্যাঁ। নট প্রাইম, তাহলে কি আর পিছনগুলো দেখার দরকার আছে? কম্পিউটারের আর পাওয়ার নষ্ট করার দরকার আছে? তুমি তো জানো না ডিসকোয়ালিফাই স্যার। মানে কি, সিঙ্গেল একটা ভুল ধরা পড়লেই বাই ডেফিনেশন সে এজ এ প্রাইমের তোমার যে ক্রেডিবিলিটি হারায় ফেলে। এই জন্য সাথে তুমি কি বললা, ডিসপ্লে নট প্রাইম, ডান, এন্ড করে দিলাম। যদি না হয়, 2 দিয়ে ভাগ গেল না, তাহলে কি করবা? 2 দিয়ে ভাগ গেল না বলে কি পরেরগুলোতে ভাগ দেবে না, এর কোনো কথা আছে? হইতে পারে, ঠিক না? জি স্যার। যেমন 2 দিয়ে যায় না বা 3 দিয়ে যায়, এমন কি 9 আছে না, 2 দিয়ে তো যায় না বা 3 দিয়ে তো যায়, তোমাকে তাহলে 3-এ হ্যাঁ। যেতে হবে। তাহলে কি এখন 2 থেকে 3-এ শিফট করার জন্য কি করতে হবে, 2 + 1 করতে হবে না? জি স্যার। মানে 2 দিয়ে গেল না, বুঝছি। এখন নেক্সট কাজটা হবে 2 + 1 করা। এই জন্য আমি কি করছি, নো যখন হইলো, ভাগ যখন গেল না, যেমন 9 এর ক্ষেত্রে 2 দিয়ে ভাগ দিলে পার্সেন্টেজ পার্সেন্টেজ 1 আসে, মানে 1 0 আসে না। তাহলে আমি নোতে নো হইলো, মানে যেহেতু 0 না, এদিক দিয়ে চলে আসলাম, কি করলাম, আই ইকুয়াল I+1 করলাম। তাই আই এর ভ্যালু আগে ছিল কত, 1 2 ছিল, 1 করে 3 হইলো। তাহলে আই এর এখন লেটেস্ট ভ্যালু, এটা মেমোরি সেল আছে এখানে, আই লেটেস্ট ভ্যালু কত 3, উপরে এখানে চলে আসলো। আবার কি চেক দিবা না, ভাগ জি করার, স্যার। মানে তুমি কোন ডিভিজনতে ভাগ দিচ্ছ সেটা তোকে চেক করতে হবে নাকি, নাহলে কি দেখবা, নাহলে তুমি দেখবা এই এই চেকটা যদি আসে তাহলে তুমি একসময় দেখবা কি আই এর ভ্যালু 7 হয়ে গেছে, 7 দিয়ে 7 কে ভাগ দিচ্ছ, ইকুয়াল ইকুয়াল 0 আসছে, তুমি বলছো এটা প্রাইম না। এটা এটা ভুল হবে না? এটা চেক করতে হবে যে 6 পর্যন্ত আসলে আমি থামে যাবো। এই জন্য চেকটা এখানে দেওয়া যে আয়ের ভ্যালু এন থেকে ছোট নাকি। তো এইভাবে তোমার কি 3 দিয়ে ভাগ গেলে তো ভালো, তখন নট প্রাইম হয়ে যাবে, না ভাগ গেলে আবার সামনে আবার 4 হবে, 5 হবে, 6 হবে। 6 যখন আসবে তখন চেক করবা যে জি স্যার। 6 যখন আসবে 6 দিয়েও যাবে না, এখানে আবার আসবা, 6 + 1 করতে কত হবে, 7 হবে। এখানে আসে চেক করবা দেখি 7 কি 7-এর থেকে ছোট নাকি। এটা তো মিথ্যা কথা না, 7 তো 7-এর থেকে ছোট না। জি স্যার। তাহলে তখন নো, হচ্ছে প্রাইম। নো হবে, নো হলে ডিসপ্লে আসবে কি না, ঠিক আছে, কোনোটা দিয়েই গেল না, কোনোটা দিয়েই গেল না, মানে 2 3 4 5 6 কোনোটা দিয়েই 7-কে ভাগ দেওয়া যায় না। ইট মিনস হোয়াট, বাই ডেফিনেশন সে আসলে ডিসকোয়ালিফাই করা গেল না তাকে। যদি না করা গেল তাহলে কি এক স্কিল সে, মানে তাকে কেউ হারাইতে পারলো না। তো ডিসপ্লে প্রাইম তুমি বলে দিলা, তারপর লাস্টে তুমি এন্ড করলা। আশা করি বুঝছো। জি স্যার, স্যার বুঝছি। কার প্রশ্ন স্যার আছে? একটা কোশ্চেন ছিল। বলো। স্যার এই জায়গায় যদি ইনপুট আমি 1 নেই তাহলে স্যার প্রাইম আসে, কিন্তু 1 তো নন প্রাইম নাম্বার। হ্যাঁ, এটা একটা কর্নার কেস। তোমার এখানে তুমি এই যে চেকটা, এখানে একটা চেক দিতে পারো যে আয়ের ভ্যালু
ওয়ান নাকি, আই ভ্যালু যদি ওয়ান হয় এখানে এখানে আই ভ্যালু যদি ওয়ান হয় এখানে একটা ইভেন্ট চেক দিবা যে আই ইকুয়াল ওয়ান কিনা। যদি হয় তাহলে রেখে দিবা ডিসপ্লে নাম্বার ইজ কো প্রাইম। আর যদি না হয়, নাটা শুরু হবে এখান থেকে। হ্যাঁ, আমি যদি একটু ক্লিয়ার করে রাখি, মানে এই যে গেট নাম্বার এটা নিলা তো নাকি, আর এরপর থেকে আমি এই যে উপর থেকে গেট নাম্বার জিনিস আসলো, তুমি এখানে চেক দিবা যে আই ইকুয়াল ওয়ান নাকি। যদি হয় তাহলে কি লিখবো এখানে, যে ডিসপ্লে কো প্রাইম, ওয়ান হলো কো প্রাইম। আর যদি না হয় তাহলে এই এখান থেকে শুরু হবে, আই ইকুয়াল টু, তারপর বাকিটা সেম অ্যাজ ইট ইজ। ওকে না? জি স্যার। এটা হলো কর্নার কেস বলে, এগুলো আমাকে বলি যে কর্নার কেস গুলো হ্যান্ডেল করতে হয়। কর্নার কেস, এখন তুমি এখন তাহলে অনেকে এটা প্রশ্ন করতে পারে, স্যার কেউ যদি -5 দেয়, ঠিক না? মানে এগুলো হলো কর্নার কেস। তাহলে শুরুতে তোমাকে এখানে আরেকটা ইফ দিতে হবে যে আইটা লেস দেন জিরো, আর জিরো থেকে ছোট নাকি। যদি ছোট হয় তাহলে কি বলবো, যে ভাই ফাইজলামি বাদ দেন, ভালো নাম্বার দেন, এভাবে বলবো আর কি, ঠিক না? জি স্যার। আর যদি ঠিকঠাক থাকে তাহলে কি সামনে আগাবা, তাহলে এখান থেকে আবার কন্টিনিউ হবে, নাম্বার পড়তে দিবা। নাম্বার পড়তে দিবা না, মানে এখানে আই ইকুয়াল টু থেকে কি, মানে এখান থেকে শুরু হবে যে আই ইকুয়াল ওয়ান কিনা। ওয়ান তো দিতে পারে, সে ওয়ান দেওয়া তো মানে খারাপ কিছু। বুঝতে পারছো? জি স্যার। আর কারো প্রবলেম আছে? কিছু আছে? স্যার, ওই যে গসাগুর যে প্রবলেমটা ওটা একটু বুঝিয়ে দিলে ভালো হতো স্যার। মেইনলি গসাগু যেটা আছে, যে গ্রেটেস্ট কমন ডিভিসর। আমার দুইটা সংখ্যা আছে মনে করো, একটা মনে করো 70, একটা মনে করো 16। গ্রেটেস্ট কমন ডিভিসর, এই সংখ্যাগুলোকে তো ভাগ দেওয়ার অনেক সংখ্যা আছে, ঠিক না? 70কে যদি তুমি ভাঙো তাহলে 2 35, 5 7 35, এভাবে 70কে ভাঙা যায়। 16কে যদি বলো 2 8, তারপর তোমার 4 2 8, ঠিক আছে, এরকম অনেকগুলো আছে, 2 2 2 2, অনেকগুলো আছে, মানে 2 দিয়ে যায়, 4 দিয়ে যায়, 8 দিয়ে যায়। হ্যাঁ, এরকম অনেকগুলো আছে। 70 আবার 2 দিয়ে যায়, 3 দিয়ে যায়, 7 দিয়ে যায়, 35 দিয়ে যায়। তো অনেকগুলো সংখ্যা দিয়েই এই সংখ্যাটা, অনেকগুলো সংখ্যায় এই সংখ্যাটা ভাগ যায়। বাট এই দুইটা সংখ্যা সেটের মধ্যে কোন এমন বড় সবচেয়ে সংখ্যাটা আছে যেটাতে দুইটা সংখ্যায় ভাগ যায়, এটাকেই তো গসাগু বলে নাকি। সবচেয়ে বড় এমন কোন সংখ্যাটা যেটা দিয়ে দুইটা সংখ্যাকে ভাগ দেওয়া যায়, এটাকে বলে গ্রেটেস্ট কমন ডিভিশন। এটা তো শুনে কারণ, এটা ডেফিনেশন, ঠিক আছে? তাহলে আমাদের আইডিয়াটা কি বলো দেখি। সবার আগে আমাকে এটা বলো যে 16 আর 70 এই দুইটার কমন ডিভিশন মানে মানে মনোযোগ দিয়ে শুনো, যেই সংখ্যাটা দিয়ে এই দুইটা সংখ্যাকে ভাগ দেওয়া যাবে, নট যেই সংখ্যাটাকে আমরা এগুলাতে ভাগ দিব, উল্টাটা কিন্তু না। অনেকে উল্টা পাল্টা করে। এমন একটা সংখ্যা আছে ডিভিশন ডি, যেটা দিয়ে 16কে ভাগ দিলেও কি ভাগশেষ শূন্য আসবে, 70কেও ভাগ দিলেও ভাগশেষ কি আসবে, শূন্য আসবে। সেই সংখ্যা অনেকগুলো হইতে পারে। যেমন 2 দিয়ে 70ও যায়, 16ও যায়। ঠিক আছে, 2 কি গ্রেটেস্ট কমন ডিভিশন নাকি? কমন ডিভিশন না, হয়তো আরো বড় সংখ্যা থাকতে পারে। যেমন 30 আর 15, 3 দিয়ে দুইটা সংখ্যা ভাগ যায়, তাহলে ওই কি হ্যাঁ, কি? এখানে দুই মনে হয় গসাগু হবে। আমি এই জন্য একটা এক্সাম্পল শুরু করছি। 30 আর 15 এই দুটোর মধ্যে 3 দিয়ে তো 30ও যায়, 15ও যায়, তাহলে কি তিন তিন কি জিসিডি নাকি? না, 15 হলো তোমার জিসিডি, ঠিক না? এটা 5 দিয়েও যায়, তো 3 দিয়ে যায়, 5 দিয়ে যায়, 15 দিয়ে যায়। এদের মধ্যে সবচেয়ে বড় সংখ্যা 15। আমরা খুঁজতেছি এটাকে। 3 5 15-এর মধ্যে পসিবল ডিভিসর সেট কোনটা, এই তিনটা, এর মধ্যে সবচেয়ে বড়টা খুঁজতেছি, গ্রেটেস্ট। এগুলা সবগুলাই কমন ডিভিসর। কমন মানে কি, দুইটাকেই ভাগ দেওয়া যায় এগুলা সংখ্যা দিয়ে, বাট এদের মধ্যে গ্রেটেস্টটা খুঁজতেছি। এটা তো আমাদের টার্গেট নাকি। এখন একটা জিনিস অবজার্ভ করো, মানে ইন এনি ইউনিভার্স ইন এনি ইউনিভার্স এটা পসিবল যে 17 হবে 30 আর 15 জিসিডি, অথবা 32 হবে এই দুইটা জিসিডি। না 30কে কি 32 দিয়ে ভাগ দেওয়া যায় নাকি? 15কে না কি স্যার, 16-তে ভাগ দেওয়া যায় নাকি? তাহলে না এখানে স্যার। অবজারভেশনটা কি? অবজারভেশনটা হইলো জিসিডিটা অলওয়েজ অ্যাট ম্যাক্স তোমার কি হইতে পারে বলো দেখি, এই
দুইটা নাম্বারের মধ্যে যে মানে যদি মিনিমাম নাও, এই দুইটার মিনিমাম কত? 15। অ্যাট ম্যাক্স এটা হইতে পারে, 16 জীবন হবে না। 2 হইতে পারে, 3 হইতে পারে, 5 হইতে পারে, 10 হইতে পারে, বাট 16 হবে না কখনো। এটাকে অবজার্ভ করছো নাকি? তোমার পৃথিবীতে এমন কোনো এক্সাম্পল আমাকে দেখাতে পারবা যেটা আসলে দুইটা নাম্বারের জিসিডি বের করছি, বাট ওদের জিসিডিটা দুইটা নাম্বারের যে কোনো একটা থেকে বড়? এটা হবে নাকি কখনো? আচ্ছা। না, কখনোই হবে না। এটা এক হইতে পারে, যেমন 7 আর 17, এই দুইটা জিসিডি হলো 1। এক হইতে পারে 15 30, এই দুইটা জিসিডি হলো তোমার কত? 15। 30 30, এই দুইটা জিসিডি কত? 30। ঠিক না? এই দুইটার মিনিমাম কত? দুইটার মিনিমাম হলো 30, ম্যাক্সিমাম হচ্ছে 30। তাহলে দেখো মানে দুইটা এটা পসিবল জিসিডি, পসিবল, আমি বলছি কথাটা বুঝো, পসিবল পসিবল জিসিডি সেট 1 থেকে শুরু হয় কত হইতে পারে বলো দেখি? মিনিমাম অফ নাম্বার 1, নাম্বার 2। এটাকে মানো কিনা? জি এটা স্যার। মানতে পারছো? ঠিক আছে, এটা পসিবল জিসিডি সেট, স্যার পসিবল জিসিডি সেট 1 থেকে শুরু করে এই পর্যন্ত হইতে পারে। তাহলে আমাদের আমাদের কাজটা কি হবে বলো দেখি? এই যে N1 N2 যে আছে, এদেরকে আমরা এই যে পসিবল জিসিডি সেট 1 থেকে শুরু করে 1 2 3 4 5 এভাবে মিনিমাম পর্যন্ত যে সংখ্যাগুলো আছে পসিবল যে জিসিডি নাম্বার গুলা, এগুলা দিয়ে আমরা কি করবো? ভাগ করব, ভাগ দিয়ে আমরা শেষ করবো দুইটার ক্ষেত্রে কি হয়, শূন্য হয় কিনা। বুঝতে পারছো? মানে আমাদের কন্ডিশনটা কি? N1ও ওই আই দিয়ে মড করলে শূন্য হয়, N2ও আই দিয়ে মড করলে কি হয়? শূন্য হয়। এমন কোন সংখ্যা যদি পাওয়া যায় আই, সেটা হবে আমাদের জিসিডি। তবে নট দ্য গ্রেটেস্ট জিসিডি, মানে ইট মে বি পসিবল, ইটস নট দ্য গ্রেটেস্ট কমন ডিভিশন ইয়েট, স্টিল উই ক্যান হ্যাভ বেটার রেজাল্ট দ্যান দিস। তোমাকে কি করতে হবে? শেষ পর্যন্ত দেখতে হবে শেষটা কোথায়, শেষ কোথায়। পৃথিবীতে একটা অনুষ্ঠান ছিল না, শেষ কোথায়, ওরকম কি শেষটা কোথায়? শেষটা হলো এইটা, মিনিমাম অফ N1 N2। এই পর্যন্ত আসে যদি দেখো যে না ভাই আমি একটু আগেই মানে 2 3 স্টেপ আগে একটা আই পাইছিলাম, ওই আই এর থেকে বেটার কিছু পাওয়া গেল না, তাহলে কি বলবো? ওইটার অ্যান্সার। নাইলে এই যে 30,30 এটার ক্ষেত্রে দেখো মিনিমাম কত? 30 জন্য মিনিমাম কত? 30 না? এটা জিসিটা একদম শেষ প্রান্তে বসে আছে না? এই যে মিনিমাম অফ N1 N2 কত? এখানে 30 হবে না? এটা জিসিডি আবার 30। শুরুতে হয়তো জিসিডি হিসেবে 3 পাইছো, 2 পাইছো, 3 পাইছো, 10 পাইছো, 15 পাইছো, শেষে আসে 30 পাবো না? তাহলে এদের মধ্যে কোনটা চয়েস করবা? মানে আমার কথা বুঝতেছো? 1 থেকে যে শুরু করছো, 1 2 3 4 5 6 এভাবে সবগুলোতে ভাগ দিচ্ছ। 2 দিয়ে যখন যায় তখন আয়ের ভ্যালু জিসিডি কত আপডেট করছো? 2 আপডেট করছো। 3 দিয়ে যখন ভাগ দেওয়া গেল তখন কি ওইটা আপডেট করছো? 2 কে কাটে 3 আপডেট করছো। 2 কাটে 3 করছো। এরপর পরে একটু একটু পরে দেখলে কি 5 দিয়ে যায়, 5 দিয়ে আপডেট আপডেট করছো। একটু পরে দেখলে কি 6 দিয়ে যায়, 6 আপডেট করছো। একটু পরে দেখলে যে 10 দিয়ে যায়, 10 আপডেট করলাম, কাটে। একটু পরে দেখলে 15 দিয়ে যায়, সবার শেষে কি দেখলে 30 দিয়ে যায়। তাহলে আলটিমেট রেজাল্ট তোমার কত? 30। বুঝতে পারছো? জি স্যার। এটা হলো ফ্লো চার্টে ঢোকার আগে মিনিমাম আর কি ডেফিনেশন, যে আমাদের নাম্বার থিওরি বা জিসিডির ক্যালকুলেশন করার হাতে কলমে কিভাবে করা যায় আর কি। এর এতটুকু বুঝছো নাকি? আইডিয়াটা হলো 1 থেকে শুরু করব, মিনিমাম অফ ওই দুইটা নাম্বার নিব, এতটুকু যে নাম্বারগুলো আছে প্রত্যেকটা নাম্বার দিয়ে আমরা ট্রাই করবো যে যায় কিনা, যায় কিনা, যায় কিনা। যদি যায়, আমরা আই নামে যে মেমোরি সিলটাতে আছে ওইটাতে ওইটার সংখ্যাটা রাখবো ফর দ্য টাইম বিং, কিছুক্ষণের জন্য। এভাবে সবটা শেষ পর্যন্ত আমরা যাব, ভাগ দিতে থাকবো, শেষ পর্যন্ত যাব। শেষ করার পর যখন আর ভাগ দেওয়ার মতো কিছু থাকবে না, তখন এই আই যে মেমোরি সেলটা আছে এখানে আমরা একটু তাকায় দেখবো যে এখানে লাস্ট ভ্যালুটা কত পাওয়া গেছে। আমরা তো আপডেট করতেছিলাম, লাস্ট ভ্যালুটা কত পাওয়া গেছে। যেটা পাওয়া গেছে ওইটার মধ্যে আমাদের ফাইনাল গ্রেটেস্ট কমন ডিভিশন। বুঝতে পারছো নাকি? জি স্যার। এখন আমরা ফ্লো চার্টটাতে যাই। শুরু করলাম, শুরু করিলাম আল্লাহর নামে, বিসমিল্লাহির রহমানির রহিম। মানে একটা ফালতু, আচ্ছা বাদ, ওই আলফা না যাই। তো বিসমিল্লাহির রহমানির রহিম, এই যে স্টার্ট তুমি শুরু করলা, এখানে শেষ করলা, একটু লিখতে হয়। দেখো এন মাঝে মাঝে আসলে বোঝা যায় না যে আসলে এনটা কোথায় হবে, এই জন্য এন আগে থেকে না লেখাই ভালো, স্টার্ট দিয়ে শুরু করো। তো আমাদের দুইটা নাম্বার নিলাম, আমি এখানে N1 N2 বলছিলাম, এখানে এ আর বি নিছে, সমস্যা নেই। তো রিড এ আর বি, ঠিক আছে, এ আর বি। ওই যে বললাম তোমাকে যে মিনিমাম নাম্বারটা আমাদের লাগবে, হ্যাঁ, N1 N2 মিনিমাম নাম্বারটা লাগবে না? মানে ওয়ান ওয়ান হলো আমাদের স্টার্টিং পয়েন্ট বলে। এনটা কত? এই যে আই এর যে পসিবল ভ্যালু সেটটা 1 থেকে তো শুরু আমরা জানি, বাট এটা শেষটা কোথায়, শেষটা জানার জন্য আমার শেষটা ডিফাইন করতে হবে। এই জন্য মিনিমাম নিব, মিনিমাম অফ এ কমা বি। এই জন্য এখানে কি করছে, এ যদি বি এর থেকে বড় হয় তাহলে বি ছোট,
এখানে স্মলার নামে আরেকটা মেমরি সেল আমি ডিফাইন করে নিছি, হ্যাঁ, যে ডিফাইন স্মলার কমা এ কমা বি কমা আই। ওকে, কয়টা ভেরিয়েবল করবা? স্মলার, স্মলার কিসের জন্য? এই যে এ আর বি এর মিনিমাম রাখার জন্য একটা মেমরি সেল না এটা। এই যে আমি চেক করবো বারবার, এই যে একটু আগে যে একটা করলাম যে প্রাইম প্রাইম কিনা, তখন কি এনটা এখানে রাখতে হয়েছিল না, যে আইটা এন থেকে ছোট নাকি ছোট নাকি ছোট নাকি? তো এটা তো কোথাও রাখতে হয়েছিল না। এই যে কন্ডিশনটা, এই কন্ডিশনে রাখার জন্য এই যে বাম সাইডটা তো আই, ডান সাইডে একটা ভ্যারিয়েবল এন ছিল না, একটা মেমরি সেল এন ছিল না। এখানে এখানে কন্ডিশনটা চেক হবে কি হবে, যে আই এর ভ্যালুটা স্মলারের সমান বা ছোট নাকি, চেক করতে থাকবো। ওয়ান থেকে শুরু হবে, 1 2 3 এভাবে ডট 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 করে আই পর্যন্ত আসবে। আই এর ভ্যালু কত পর্যন্ত? স্মলার পর্যন্ত। স্মলার কত? মিনিমাম অফ এ এন্ড বি। তো স্মলার এ কমা বি কমা আই, এই চারটা ভেরিয়েবল ডিফাইন করে নিবা এখানে। তারপরে রিড করবা এ আর বি। এবার স্মলারটা ক্যালকুলেট করবো। কিভাবে ক্যালকুলেট করবো? আমি আগে বেশ কয়েকটা প্রবলেম আগে আমি দেখেছিলাম যে দুইটা নাম্বারের মধ্যে কিভাবে বড় নাম্বার নিতে হয়। এই ডাটা ফ্লো ডায়াগ্রামটা দেখেছিলাম না ক্লাসে? জি স্যার। এখান থেকে একটা মজার জিনিস দেখো, যে একটা প্রবলেম আসলে অনেকগুলো ছোট ছোট সাব প্রবলেম নিয়ে গঠিত, ঠিক আছে? সাব প্রবলেম গুলো যদি সলভ করো, বড় প্রবলেমটা সলভ হয়। দেখো আমাদের এই ছোট জিনিসটা, হ্যাঁ, এই যে এতটুকু আমরা কোডটা কিন্তু আগে করছি, ঠিক না? এই জন্য এইটা তো বোঝানো তোমাদের দরকার নেই। তো মাঝে মাঝে অনেক জি প্রবলেম স্যার। সলভ করতে যায়, তুমি দেখবো যে আরে আরে আমি তো এই প্রবলেমের একটা পার্ট আগে থেকে পারি, বাকি পার্টটা একটু ট্রাই করতে হবে। মানে অলরেডি 10-এ আমার 3 মার্ক পাওয়ার মতো নলেজ অলরেডি আছে, 7 মার্ক একটু ব্রেন স্টর্মিং করে আমি করবো আর কি জিনিসটা, ঠিক আছে? তো এটা আশা করি বোঝানোর দরকার নাই। যদি তুমি চেক করবা এ কে বি এর থেকে বড়, যদি এ বি এর থেকে বড় হয় তাহলে স্মার্ট হলো বি। আর যদি না হয় তাহলে তাহলে কি বোঝা যাচ্ছে, যে কমন সেন্স কি বলে, এ যদি বি এর থেকে বড় না হয় তাহলে ইট মিনস হোয়াট, এ ছোট। স্মলার। তাহলে এ ছোট, ওই জন্য এ ছোট হইলো, ঠিক আছে? তাইলে স্মলারটা আমি পাই গেলাম, আইদার স্মলার এ হবে হবে অথবা বি হবে। মানে আমি এখন বিশ্বাস করতে পারি যে স্মলারের মধ্যে মিনিমাম অফ এ কমা বি আছে। ঠিক আছে, এখন সামনে আগায় আমি আসলাম। এটা একটা ইফিসিয়েন্সির জন্য আর কি। শুরুতে তুমি একটা চান্স নিয়ে দেখো, হ্যাঁ, শুরুতে একটা চান্স নিয়ে দেখো। তুমি যদি এই বরাবর যদি আসো, তাহলে এটা মানে কি, এ গ্রেটার দেন বি ট্রু হয়ে স্মলার বি হয়েছে, মানে কি এ বড় বি ছোট। এ বড় সংখ্যাটা সামনে, বি ছোট সংখ্যাটা পরে। মানে জিনিসটা অনেক এরকম 30 আর 15। তাহলে কি প্রথম চান্স একটা তুমি টেস্ট করে দেখলেও দেখতে পারো, ঠিক আছে? যে মানে আমরা অনেক সময় ওয়াইল্ড একটা গেস করি না, যে হবে নাকি একটু ট্রাই করে দেখি তো। এই জন্য তুমি কি বলে প্রথমে ভাগ দিয়ে নিলা, 30 কি 15-তে ভাগ যায় নাকি। যদি যায় তাহলে তুমি কি বললা, যে আসলে 15 যেটা আছে বি, ওইটা তোমার কি অ্যান্সার। মানে আমরা অনেক সময় একটু এক্সপেকটেশন হাই রাখি না। এমন হইতে পারে যে তোমার এই যে মনে করো 7 আর মনে করো যে 71, এই দুইটার কি জিসিডি কত, 1 না? হ্যাঁ স্যার। তুমি যদি এখানে ওয়াইল্ড গেস করতে, ভাই 71 7 দিয়ে যায় কিনা একটু দেখি তো, লাভ হবে কোনো? না স্যার। বাট স্টিল ইউ আর ডুইং ফর হোয়াট, ইউ আর ডুইং ফর দিস কেসেস। There are possibility for a set of numbers for which this can be true, easily can be true, but for others it can be so hard, difficult. ঠিক আছে, এই জন্য আর কি একটু ওয়াইল্ড একটু ট্রাই করে দেখলাম। মানে কি, তুমি একটু ভাবো দেখি, মানে এইভাবে 1 2 3 3 করে করে 15 পর্যন্ত যায়, এটা টেস্ট করা বুদ্ধিমানের কাজ হবে না? একটু ওয়াইল্ডলেস করাই যাইতেই পারে, যে 30 থেকে 15-কে ভাগ করে তো দেখি হয় কি, না হইতে পারে, না হইতে পারে। হইলে তো আলহামদুলিল্লাহ, না হইলে সমস্যা নেই। এই জন্য আর কি করা, এটা না দিলেও যে এই স্টেপটা যদি না দাও সমস্যা নেই। তো তো যদি না হয় যেমন 7 আর 71-এর ক্ষেত্রে হবে না, সামনে আগে যাবো আমরা। এখন থেকে আমরা কি শুরু করবো, যে এই যে 1 থেকে শুরু করলাম, 1 থেকে শুরু করলাম, এটা আস্তে আস্তে স্মলার পর্যন্ত যাবে, হ্যাঁ। তো 1 দিয়ে শুরু করলাম, গেলাম। এখানে জিসিডি 0 দিছে, তুমি এখানে জিসিডি ডিফাইন জাস্ট করলেই হইতো। কারণ এখানে 0 ধরার কি মানে নাই, এটা আমরা সাম টাম তো করতেছি না, জিসিডি না দিলে সমস্যা নেই। মানে তুমি একটা মেমোরি সেল ডিফাইন করলা, যে জিসিডি নামে একটা মেমোরি সেল আছে, এখানে একটু পরে কিছু আসে বসবে, তুমি তাই ওয়েট করো, এখন কিছু দিচ্ছি না। তুমি সামনে আগালা, চেক করলা যে আই কি স্মলার থেকে ছোট নাকি। এটা যদি চেক না করো তাহলে কি হবে বলো দেখি, যে এই যে 30 আর 15-এর মধ্যে দেখবো যে আয়ের ভ্যালু 16 হয়ে গেছে। 16 দিয়ে তুমি 30-কে 15-কে ভাগ দিছো, ভাগ যায় নাই। তুমি বলছো যে ভাই দিস ইজ তো নাই। বুঝতে পারছো? এটা হলো ওই ওই কন্ডিশনের জন্য। মানে এই যে 1 2 3 এই যে হাঁটি হাঁটি পাওয়ার করে যে আগাচ্ছে কত দূর পর্যন্ত, 15 পর্যন্ত, নট 16।
তো এই 15 প্রশ্ন কিনা 15 সমান বা ছোট কিনা ওটা চেক হচ্ছে এখানে, যে আইটা 15 থেকে সমান বা ছোট কিনা। যদি হয় তাহলে এখন কি করবো আমরা, এই যে n1 n2 যে দেখাইলাম, n1 n2 কে আমরা আই দিয়ে মড করব, মড করে দেখবো শূন্য হয় কিনা। ঠিক আছে, এই স্টেপটা যদি হয় তাহলে কি আপডেট করব যে আয়ের ভ্যালুটা পসিবল একটা জিসিডি, বাট নট দ্য গ্রেটেস্ট জিসিডি, সামনে হয়তো আরো পথ যাওয়া বাকি আছে। এই জন্য আমরা কি করবো, আয়ের ভ্যালুটা আপডেট করে নিব। মানে 2 দিয়ে গেছে ভালো কথা, মার্শাল্লাহ ভালো কথা। 3 দিয়েও তো যাইতে পারে, নয় যেমন কত, তোমার 30, 2 দিয়ে গেছে ভালো কথা মার্শাল্লাহ ভালো। 3 দিয়ে তো যাবে, 5 দিয়েও তো যাবে। এই জন্য তুমি কি i = 2 তে তুমি 30ও মড খাইলো, 15 মনে করো, 16, 16 মড গেল, তাই বলে কি তুমি থামে যাবা? মনে করো 24, 24 আর 30 মনে করো, 2 দিয়েও 2 দিয়েও গেল, তো 30 2 দিয়েও গেল, 24, 24 2 দিয়েও গেল। তাহলে কি 2 কি শেষ তোমার নাকি জিসিডি? 3 দিয়ে যায় না? 3 দিয়ে না তো স্যার। যায়, 5 দিয়ে, তারপর তোমাকে 4 দিয়ে, 6 দিয়ে যায় বা এরকম আর কি। তোমাকে সামনে আগে যেতে হবে, এই জন্য আগে যাওয়াটা হলো এইটা, যে আয়ের ভ্যালুটা আপডেট করলাম, মানে ফর বেটার রেজাল্ট। আয়ের ভ্যালু তাহলে কত করলাম, i প্লাস প্লাস করলাম, তাহলে 2 এর ভ্যালু এখন 3 হলো, এখন 3 দিয়ে আমি মড করে দেখবো। সামনে আগাইলাম, মড করবার আগে এখন চেক করে নিলাম যে আমি আসলে লিমিটটা ক্রস করছি নাকি। লিমিট যদি ক্রস করে ফেলি তাহলে কি হবে, তাহলে লিমিট ক্রস হবে কখন বলো দেখি, যখন 15 পর 16 পাবা, 16 দিয়ে তো ভাগ দেওয়ার দরকার নেই, তখন ফলস হয়ে যাবে। তখন তুমি প্রিন্ট করবা জিসিডি, ততক্ষণে জিসিডি কি চলে আসবে বলো দেখি, 15 চলে আসবে না? আমি যদি জি স্যার। 30 আর 15 যদি নিই, আমি 30 আর 15 জন্য করতেছি আর কি, মনে করো 1 দিয়ে শুরু করলাম, 1 দিয়ে তো যায়, সামনে আগাইলাম, একের ভ্যালু আপডেট করলাম, একের ভ্যালু 2 হইলো, সামনে এখানে আসলাম, 2 কি 30, 2 কি 15 থেকে ছোট? হ্যাঁ ছোট, সামনে গেলাম, 2 দিয়ে ভাগ দিলাম, আরে 2 দিয়ে তো ভাগ যায়, তাহলে কি এই যে তোমার জিসিডি ভ্যালু আপডেট করলাম 2 দ্বারা, সামনে এখানে আসলাম, 2 থেকে 3 করলাম, 3 দিয়ে কি যায়, সরি 3 কি 15 থেকে ছোট? ছোট, সামনে এখানে আসলাম, 3 দিয়ে কি ভাগ যায়? 3 দিয়ে 30 15 দুইটা ভাগ যায়, তাহলে কি 2 কাটে আমি 3 করলাম, এখানে আসলাম, এখানে আসলাম, 3 এর ভ্যালু 3 থেকে 4 করলাম, 4 কি 15 থেকে ছোট? ছোট, ঢুকলাম, 4 দিয়ে কি ভাগ যায়? যায় না, সরাসরি চলে আসলাম। দেখো যদি ভাগ না যায় তাহলে কি, তাহলে কি জিসিডি আপডেট করবা? 1 থেকে আচ্ছা। 2 পাইছো, 1 থেকে 3 পাইছো, 4 দিয়ে কি ভাগ গেল? আপডেট করবা জিসিডি? জিসিডি আপডেট করবা না, নাকি করবা? ভাগ গেলে না আপডেট করবা জিসিডি? না হ্যাঁ স্যার। ভাগ্য। জিসিডি কোন জায়গাটা, জিসিডি সেই জায়গাটা যেখানে কি ওই যে ওই কমন ডিভিজনতে দুইটাই ভাগ দেওয়া যায়, বাট 1 2 3 দিয়ে ভাগ দেওয়া গেছে, 4 দিয়ে কি ভাগ দেওয়া গেছে? না স্যার। যায়নি, এই জন্য নিলাম না। হ্যাঁ। যদি যাইতো তাহলে নিতাম। আমরা যেহেতু বেটার রেজাল্টের জন্য আগাচ্ছি, জন্য সামনে আগাচ্ছি, তাই বলে আমরা ভুলভাল ভুলভাল জিনিসকে নেওয়া শুরু করবো নাকি? না স্যার। না, নিবো না। তো আমরা সামনে গেলাম, 4 থেকে 5 হইলো, 5 উপরে আসলো, 5 কি 15 থেকে ছোট নাকি? হ্যাঁ ছোট, সামনে আসলাম, শুরু হইলো, 5 দিয়ে কি ভাগ যায়? হ্যাঁ যায়, তাহলে 5 দিয়ে আমরা আপডেট করলাম, 3 কাটে 5 রাখলাম, আসলো 5 থেকে 6 হইলো, 6 উপরে আসলো, 6 কি ছোট? হ্যাঁ ছোট, 6 দিয়ে কি ভাগ যায়? যায় না। এভাবে 7 হবে, 7 দিয়ে কি ভাগ যায়? যায় না। 8 দিয়ে যায় না, 9 দিয়ে যায় না, 10 দিয়ে যায় না, 11 12 13 14 যায় না, 15 আসলো, 15 কি 15 থেকে ছোট? 15 কি নদী 15 হলো। না না সমান। না স্যার। ছোট বা সমান, সমান এই তো। ছোট বা সমান কিনা? 15 হ্যাঁ তো সমান পুরোপুরি স্যার। সমান। ছোট সামনে আবার সমান। সমান। 30 15 দিয়ে ভাগ দিলে শূন্য হয়, 15 কে 15 দিয়ে ভাগ দিলে শূন্য হয়। ট্রু হইলো। জিসিটির ভ্যালু অনেকক্ষণ পর, এই যে 3 এর পর দেখো, 3 এর পর 5 পাইছিল, 5 এর পর 6 7 8 9 10 এর পর পাইনি, অনেকক্ষণ পর 15 দ্বারা আপডেট হলো। লাস্ট জিসিটির ভ্যালু কত? 15 পাওয়া গেল। ঠিক আছে, 15 দ্বারা আপডেট করলো, এখানে আসলা, 15 থেকে কত হইলো? 15 প্লাস 1 16 হইলো। 16 কি 15 থেকে ছোট বা সমান? না স্যার। না, ফলস। এখানে চলে আসলা, কি করে দাও, প্রিন্ট জিসিডি। জিসিডি হলো কত দেখছিলে একটু আগে? 15। জিসিডি হলো 15, এন্ড। বুঝতে পারছো? বুঝতে পারছো? জি জি স্যার। স্যার। কারো কোনো ইস্যু আছে এটাতে? আচ্ছা, আরেকটা জিনিস বলে দিই, এলসিএম বের করা যায়। এলসিএম মানে গসাগু লসাগু, এটা হলো গসাগু, এটা লসাগু। জিসিডি এটা লিস্ট কমন মাল্টিপ্লায়ার। ঠিক আছে, এলসিএম বা লিস্ট কমন মাল্টিপ্লায়ার কোনটা? লিস্ট, লসাগু তো বোঝো না, যে সংখ্যাটাকে, যে সংখ্যাটাকে দুইটা সংখ্যা থেকে কি ভাগ ভাগ গেলে ভাগশেষ পাওয়া যাবে, মিনিমামটা, মিনিমাম যে নাম্বারটাকে, মনে করো 30 15 যদি লসাগু বলো কত হবে?
30 হবে না? মিনিমাম কমন মাল্টিপ্লায়ার, দেখো 30কে 30-এ 15-তে ভাগ দেওয়া যায়, 300কেও তো তোমার 30-এ 15-তে ভাগ দেওয়া যায়। এরকম কি মানে কি নিতে থাকবো নাকি? জিসিডি এর ক্ষেত্রে যেমন ম্যাক্সিমামটা নিতাম, এলসিএম এর ক্ষেত্রে মিনিমামটা নিব। যেমন এখানে কি 1 2 3 5 15, এটার মধ্যে সবচেয়ে বড়টা নিছি, জিসিডি ক্ষেত্রে সবচেয়ে বড়টা নেই। আর এলসিএম এর ক্ষেত্রে কি 30 দিয়েও ভাগ যায়, 60 দিয়ে ভাগ যায়, 300 দিয়ে ভাগ যায়, 6 লাখ 6 হাজার দিয়েও ভাগ যায়, এর মধ্যে মিনিমামটা নিব 30টা। এটা বলছে যে মিনিমাম লিস্ট, মিনিমাম কমন মাল্টিপ্লায়ার, মানে কোন সেই সংখ্যা যেটাকে 15 30 দুইটা দিয়ে ভাগ দিলে ভাগশেষ শূন্য আসে। জিনিসটা তো উল্টা, বুঝছো না? জিসিডির তুলনায় হ্যাঁ। কিন্তু এলসিএম উল্টা। এইটা বের করার সহজ একটা উপায় আছে। এটা ফর্মুলাটা এরকম: দুইটা সংখ্যার গুণফল ইকুয়াল তার গসাগু ইন্টু লসাগু, মানে দুইটা সংখ্যার গসাগু লসাগু গুণ দিলে দুইটা সংখ্যার মাল্টিপ্লাই পাওয়া যায়। তুমি সিম্পলি এই যে তুমি যদি জিসিডি প্রোগ্রামটা চালাও, শেষের এই স্টেপে প্রিন্ট জিসিডি করছো না, এই স্টেপে কি করবা, এভাবে লিখবা যে এলসিএম ইকুয়াল ইকুয়াল এ ইন্টু বি ডিভাইডেড বাই জিসিডি। তাহলে এলসিএম চলে আসবে ডিসপ্লে এলসিএম। বুঝতে পারছো সবাই? তারপরে end। এটা কি বুঝতে পারছো সিম্পলি? জি। এই যে প্রিন্ট জিসিডি না করে এই স্টেপের পরে এখানে এইখানে এইটা আসবে, এই যে প্রসেসিং একটা বক্স দিবা, এই যে এই ফলসের পর এখানে একটা বক্স আসবে, এখানে লিখবা এসিএম ইকুয়াল এ ইন্টু বি ডিভাইডেড বাই জিসিডি, এলসিএম আসলো, তারপর ডিসপ্লে এসিএম, তারপর এন্ড, তারপর এই এন্ডটা। ঠিক আছে? স্যার, আপনি যে বিভিন্ন ভেরিয়েবল গুলো ডিক্লেয়ার করে মানে ডিফাইন করেনি, ওগুলো কি আমরা না করলে সমস্যা হবে? যেমন জিসিডি, তারপরে স্মল আর ভেরিয়েবল গুলো তো ডিক্লেয়ার করেনি। আমি তো শুরুতে বলছি তুমি এখানে ডিফাইন করে নিবা, এই যে এই জায়গায় লিখতেছিলাম আমি স্মল আর এ কমা বি জিসিডি ডিফাইন, এভাবে করে নিবা এখানে এই জায়গায়। ঠিক আছে? ওকে। এই বাকিদের কোনো সমস্যা আছে? এই তোমার আসলে এগুলো প্রবলেমে তো শেষ নাই, অনেক প্রবলেম আছে। তোমাকে আসলে তোমার আইডিয়াটা পাইছো কিনা কিভাবে আসলে ফ্লো চার্ট দিয়ে একটা প্রবলেমকে সলভ করা যেতে পারে উইদাউট মানে গোয়িং ডিপ ডাউন ইনটু স্পেসিফিক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে? বুঝতে পারছো কি? জি স্যার। ইয়েস স্যার। তাহলে আমরা আজকের টপিকটা যেটা চিন্তা করছিলাম সেটাতে যাই। তো বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা মেইনলি এতদিন ধরে যা করতেছিলাম ওটা মেইনলি তোমার ল্যাঙ্গুয়েজ ইন্ডিপেন্ডেন্ট ছিল আর কি, মানে ল্যাঙ্গুয়েজ নট ডিপেন্ডেন্ট আর কি। মানে কিভাবে যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ওয়ার্ল্ডে ঢোকার আগে মিনিমাম যে নলেজটা এটা তো প্রোগ্রামিং, এক একটা প্রোগ্রামিং ওয়ার্ল্ডের তোমার ওয়ার্ল্ডে এক এক রকম। সি এর এক রকম, C++-এর জাভার এক রকম, পাইথনের কাছে জিনিসটা আরেক রকম। এদের মানে এদের ওয়ার্ল্ডটা অন্যরকম, মানে কিছু ফ্যাসিলিটিস আছে, কিছু অ্যাডভান্টেজেস আছে, কিছু ডিসঅ্যাডভান্টেজেস আছে। কিছু ল্যাঙ্গুয়েজ সিস্টেম লেভেলে ডিজাইন করা সহজ, কিছু কিছু হয়তো সিস্টেম লেভেলে ডিজাইন করা কঠিন, বাট হাই লেভেল থেকে সহজ। কিছু আবার হাই লেভেল থেকে একটু অত ফ্যাসিলিটিস দেয় না, বা লো লেভেলে অনেক ফ্যাসিলিটিস দেয়। হ্যাঁ, যেমন C++ লো লেভেলে অনেক ফ্যাসিলিটিস দেয়, আর হাই লেভেলে সেই তুলনায় একটু কম দেয়। পাইথন যেমন হাই লেভেলে অনেক ফ্যাসিলিটিস দেয়, লো লেভেলে সেভাবে তুমি একটু থিঙ্ক করতে পারো না। জাভা ওরকম আর কি। বাট এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করে তোমার প্রোগ্রাম লেখার আগে মিনিমাম নলেজ, হ্যাঁ মানে মিনিমাম যে নলেজটা, যে প্রবলেম সলভিং এর যে মিনিমাম যে ক্যালিবারটা লাগে, যে আসলে কিভাবে একটা প্রবলেম থেকে প্রবলেম আসার পর প্রবলেমটা নিয়ে কিভাবে চিন্তা ভাবনা করা হয়, কিভাবে প্রবলেমটা সলিউশনের কথা অ্যাবস্ট্রাক্টলি চিন্তা করা যায়, কম্পিউটারে বসার আগে কিভাবে প্রবলেমটা সলিউশন চিন্তা করা যেতে পারে, ব্রেনস্টর্ম করার যে ক্যাপাসিটিটা, ওইটা এতদিন আমরা তৈরি করার চেষ্টা করছিলাম। আমরা দেখতেছিলাম কিভাবে আসলে একটা মানে একটা প্রবলেম অ্যানালাইসিস কি জিনিস, বা প্রবলেম বলতে আসলে কি বুঝি। সর্বপ্রথমে প্রথম ক্লাসে আমরা দেখছি যে আসলে প্রবলেম নিয়ে কেন আমরা আসলে বদার, কেন আমরা কনসার্ন, একটা প্রবলেম কেন আমরা সলভ করবো। আমি কথা বলছিলাম যে আসলে আমাদের দিন শেষে লাগে শান্তি। শান্তি কখন পাওয়া যায়? যখন আমরা সমস্যার সমাধান করি। তো সমস্যার সমাধান করার এই মোটিভেশন থেকে আমরা এই ওয়ার্ল্ডে আসছি। আসার পর এখন আমরা 2 নম্বর স্টেপ যেটা করলাম, যে আসলে প্রবলেম নিয়ে কিভাবে থিঙ্কিং করে, প্রবলেম থেকে সলিউশন। পৃথিবীতে অনেক প্রবলেমই আছে, সব প্রবলেম তো আর কম্পিউটার সামনে বসে সলভ করে না। ডে টু ডে লাইফে আমাদের অনেক প্রবলেম থাকে। ঠিক আছে? যে মানে রাতে রাতে খাবার খাওয়ার জন্য বাজার নেই, বাজার করতে হবে। এখন বাজার করতে যাওয়ার জন্য কি কি করা উচিত? টাকা লাগবে।
তারপর যদি বাজার যদি একটু দূরে হয়, তোমাকে একটা ভেহিকেল করে যাইতে হবে। নামার পর তোমাকে দোকানদার সাথে কথাবার্তা বলতে হবে, দাম দর করতে হবে। ঠিক আছে। তারপর তোমার ব্যাগে করে নিয়ে আসতে হবে, নিয়ে করে আবার তোমার ফিরতে হবে, ফিরে করে খাবারগুলো যদি তোমার ফ্রিজে রাখার মতো হয় সেগুলো ফ্রিজে রাখতে হবে, যেগুলো ফ্রিজে বাইরে রাখা সেগুলো বাইরে রাখতে হবে। ঠিক আছে। তারপর হয়তো তোমার খালাকে হয়তো তুমি ফোন করে জানাবা যাতে এগুলো এগুলো আনছি, পরের দিন এগুলো রান্না করবেন। তো লাস্টে ওই খাবারটা তোমার রাতের বেলা ওই রান্নাটা তুমি যেটা চাইছো সেটা রান্না হবে। তারপর রাতে তুমি খাবা। এভাবে প্রবলেমের সলিউশন হলো না, লম্বা একটা প্রসেস তুমি চিন্তা করলা যাতে এইভাবে ওই জিনিসটা হয়। তো এইভাবে একটা প্রসেস, একটা প্রবলেম নিয়ে কিভাবে আমরা চিন্তা করি, অ্যাবস্ট্রাক্ট ওয়ার্ল্ডে আমরা এটা এতদিন ধরে চিন্তা ভাবনা করলাম। এইটা তোমরা যদি সিএস না হইতা, নন সিএস কোনো হইতা, সোসিওলজি বা পলিটিক্স বা ইকোনমিক্স, তাদের ক্ষেত্রে এতটুকু পর্যন্ত আমি ক্লাসটা করাইতাম, সবার জন্য এই ক্লাসটা সেমই থাকতো। সবাই এই ক্লাসটা আশা করি এতটুকু পর্যন্ত বা ফ্লো চার্ট পর্যন্ত, অ্যালগরিদম পর্যন্ত এটা ইজিলি অ্যানালাইসিস করতে পারতো, বুঝতে পারতো। এবং এটা সবার জন্য আসলে ওপেন ছিল, আসলে যে সবাই এটা ইউজ করতে পারবে। ঠিক আছে। সবার মানে বোধগম্য হয়ে করে আর কি জিনিসগুলো ছিল আর কি। এখন আজকে আমরা ফুললি আমরা সিতে ঢুকবো আর কি। দ্যার ইজ নো ওয়ে গোয়িং ব্যাক। আমরা ওই অ্যাবস্ট্রাক্ট ওয়ার্ল্ডের কোনো কথা বলবো না। এখন যা বলবো সি স্পেসিফিক বলবো, না সি প্লাস প্লাস স্পেসিফিক বলবো, না পাইথন স্পেসিফিক বলবো। তো তোমাদের আমি যখন পড়াবো তখন পাইথন বা সি প্লাস প্লাস বা জাভাই কি হইতো এই ধরনের কথাগুলো আমি খুব একটা মেনশন করবো না। স্পেসিফিকলি সিতেই কাজটা কিভাবে কি করে ওগুলো আমি মেনশন করবো আর কি। না হলে আসলে আসলে আমরা একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ থেকে শিখতেছি, এতগুলা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এট দ্য সেম টাইম পড়া সম্ভব না। সি প্লাস প্লাস অথবা জাভা তোমরা 1 2 তে পড়বা। পাইথন হয়তো ওভার দ্য টাইম 2 1 এ পড়বা, অথবা তোমাদের নিজেদের প্রয়োজনে রিসার্চের প্রয়োজনে হয়তো নিজে নিজে শিখে নিতে দিতে পারে। নর্মালি পাইথন আর কি 1 1 এ তোমাদের বা 1 2 তে নন সিএস যারা আছে অন্য ডিপার্টমেন্ট গুলোতে পাইথন আমরা পড়াই। আর আমাদের সিএসসি আর ট্রিপলিতে বেশ কয়েকটা ডিপার্টমেন্ট আছে যেখানে আসলে সিতে আমরা পড়াই আর কি। বাট সবাই আসলে পাইথনে মুভ করছে। পাইথন ইজ মোর ইজিয়ার দেন সি। সি আসলে লো লেভেলে অনেক কাছাকাছি, সো অত লো লেভেলে অনেকে বুঝতে বুঝতে পারার মতো ক্যালিবার থাকে না বা অথবা ব্যাকগ্রাউন্ড থাকে না। সায়েন্স থেকে আসছি যদিও, বাট অতটা ব্যাকগ্রাউন্ড থাকে না, ম্যাথ ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড থাকে না। তাদের জন্য পাইথনটাই, শুধু রিসার্চের জন্য টুকটাক পাইথন লাগে, ওই পাইথনটা তাদের জন্য হোস্ট। তো আমরা এখন সিতে পুরোপুরি ঢুকতেছি। এটা খুবই আসলে একটা পপুলার একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এটা তোমরা বুঝতে পারতেছো কারণ সি এর নাম তোমরা এতদিন শুনছো। তো আমরা এগুলা এখানে কথাবার্তা আগে বলছি যে আসলে কি জিনিসটা আসলে কি। আমাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের দুইটা টাইপ থাকে, একটা লো লেভেল, হাই লেভেল। হাই লেভেলে আমরা লিখি, আমরা এখানে দেখো হাই লেভেলে একটা ল্যাঙ্গুয়েজ লিখি, ওইটাকে আমরা তারপর কি করে কম্পাইলার ইউজ করে, যে আমরা হাই লেভেলে একটা ল্যাঙ্গুয়েজ আমরা লিখি, কম্পাইলার ইউজ করে আমরা লো লেভেলে আনি। লো লেভেলে হলো মেশিনের ভাষা। মেশিনের বুঝতে সুবিধা, কারণ একটা ইন্টারপ্টারে কাজটা কে করে, মেশিন করে। কিন্তু মেশিনের মতো করে আমাদেরকে কনভার্ট করতে হয়। ঠিক আছে। মেশিন ল্যাঙ্গুয়েজ একদম লো লেভেল ল্যাঙ্গুয়েজ। অ্যাসেম্বলি হইলো মেশিন লেভেলে, মেশিন ল্যাঙ্গুয়েজ থেকে খুব কাছাকাছি, বাট হাই লেভেল ল্যাঙ্গুয়েজ থেকে একটু দূরে। মেশিন ল্যাঙ্গুয়েজের খুব কাছাকাছি বাট পুরাপুরি মেশিন ল্যাঙ্গুয়েজ না। আহ, ঠিক আছে। তো এরকম আর কি, আমরা খুবই ন্যাচারাল একটা ল্যাঙ্গুয়েজে লিখি, সেটাকে হয়তো আস্তে আস্তে মেশিন ল্যাঙ্গুয়েজ পর্যন্ত আস্তে আস্তে একদম জিরো আর ওয়ানও লাস্টে থাকে না, লাস্টে এটা ভোল্টেজে কনভার্ট হয়। এই যে ওয়ান যেটা আছে এটা তো হাই ভোল্টেজ, যে লো ভোল্টেজ, আবার হাই ভোল্টেজ, লো ভোল্টেজ, লো ভোল্টেজ, হাই ভোল্টেজ, হাই ভোল্টেজ এই জিনিসটাকে এভাবে তো কনভার্ট করা হয়। মাদারবোর্ড যে চিপসেট আছে, চিপসেটের হাতে এই এই নোটেশন গুলা যায় যে 1 0 0 1 0 0 1 1 এরকম আর কি জিনিসটা যায়। একদম র লেভেলে হার্ডওয়্যার আর কি, যে চিপসেট গুলো আছে ওগুলো আসলে ভোল্টেজ চিনে, ওগুলো অন্য কিছু চিনে না। তো এইভাবে আসলে একদম ব্রেকডাউন করে করে লো লেভেল আমরা আসি। তো এখানে দেখো আজকের যে ল্যাঙ্গুয়েজ গুলা এগুলো আসলে ওভার দা নাইট আসে নাই আসলে। অনেক বছর ধরে অনেকের সাধনায় এই জিনিসটা আস্তে আস্তে বিল্ড আপ করছে। একদিনে পাইথন ল্যাঙ্গুয়েজ তৈরি করা যায় নাই, এটা সম্ভব না, পৃথিবী এইভাবে চলে না আসলে। মানুষের জীবন এইভাবে চলে না। তোমরা একদিনে সাস্তে ভর্তি হও নাই, 1 থেকে শুরু করছো, আস্তে আস্তে স্কুল পাঠিয়েছো, কলেজ পাঠিয়েছো, তারপর তো ভার্সিটিতে আসছো, এরকম আর কি। তো একদম বাইনারি নাম্বার 0 আর 1 ডিসকভার করাটা দিয়ে মনে করো শুরু করছো। হ্যাঁ। ওইটাই মনে করো পরবর্তীতে একটু ডেভেলপ হয়ে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ হয়েছে। অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ থেকে তারপর একটু ডেভেলপ হয়ে একটু সিস্টেমের কাছাকাছি সি, সি প্লাস প্লাস, এই ল্যাঙ্গুয়েজ গুলো ফোরটানি ল্যাঙ্গুয়েজ গুলো আছে। তারা হয়তো 5 10 বছর পর হয়তো একটু বেটার ল্যাঙ্গুয়েজ হচ্ছে। হ্যাঁ, পাইথন বা পাইথন, এসকিউএল ডাটাবেজ ইউজ করা হয়। হ্যাঁ, এরকম আর কি। কুই বেসড ল্যাঙ্গুয়েজ আছে কিন্তু। ক্যাসকারিং স্টাইল শিট, এটা তোমার এই যে বিভিন্ন ধরনের ওয়েবসাইট ডিজাইন করার জন্য ওয়েবসাইটে যে সুন্দর সুন্দর ফর্ম গুলা দেখতে পাও, ওগুলো আসলে ক্যাসকারিং স্টাইল শিট এটা ইউজ করে করা হয়।
ডাটাবেস ইউজ করা হয়। যেমন উইন্ডোজ কি গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস। উইন্ডোজ যে অপারেটিং সিস্টেমটা এটা ইটসেলফ একটা সফটওয়্যার। এটা লেখার জন্য যে তোমার কিছু ল্যাঙ্গুয়েজ আছে ওগুলো তোমার যে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসটাই। তো সবার লাস্টে হয়তো এই মানে এই বর্তমানে যে মার্কিউরি বা পোলো বা এই ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ এইগুলা চলে আসছে। সামনে হয়তো আরো ওভার দা 5 or 10 ইয়ার্স এটা আরো হয়তো 6 জেনারেশন 7 জেনারেশন তুমি পাবা আর কি। বাট সি দেখো, সি আসলে মাঝখানে আছে, ঠিক আছে? এটা না খুব পিছনের না খুব আগের, না রিসেন্ট, খুব না তোমার অনেক পিছনের, মাঝামাঝি একটা। এই জন্য আসলে এটা কি, এটা তোমার দুই দিকে যাওয়া যায়, এটা একটু পরে আমরা দেখবো। এটা দিয়ে আসলে অনেক কিছু ডিজাইন করা যায়, হাই লেভেল যেমন জিনিসপত্র ডিজাইন করা যায়, লো লেভেল জিনিসপত্র ডিজাইন করা যায়। আর জিএল দ্বারা কি বোঝাচ্ছে? গ্রাফিক্স লাইব্রেরি। ও, তো এটা গেল, এটা হিস্ট্রিটা একটু জানা উচিত আমাদেরকে। আহ, এটার মানে ক্রিয়েটর হলো তোমার যে ডেনিস পিথি, মারা গেছে লোকটা। তিনি আসলে এটা শুরু করে। একটা ল্যাব আছে AT&T বেল ল্যাবরেটরি, জার্মানিতে না কথা জানি আছে, জার্মানিতেই মনে আছে। AT&T এটা অনেক ভালো একটা আইকন আছে। এই আইকনের একটা কোম্পানি আছে AT&T ল্যাব, AT&T বেল ল্যাব। ওই বেল অনেক, এটা অনেক পপুলার, মানে এখান থেকে আসলে পৃথিবীর অনেক বড় বড় ইনোভেশন গুলো হয়েছে। এটা খুবই ফেমাস একটা ল্যাব, বেল ল্যাবরেটরি। এখানে C++ এর যে স্টাউনশপ নাকি একজন আছে, ও স্টাউস্ট্রপ না একটা লোক আছে, ও সি প্লাস প্লাস এর ইনভেন্টর। ডিএনএস ছিল সি এর। এরা দুইজনে আর কি বেল ল্যাবরেটরিতে জব করতো আর কি, ওখানকার সাইন্টিস্ট ছিল আর কি। তো এটা 72 সালে করছে, আরো ডেভেলপ হয়ে আনসি আসছে। এটা এই জন্য আমরা একটা মিড লেভেল ল্যাঙ্গুয়েজ বলছি। হ্যাঁ, এটা না খুবই লো লেভেল না খুবই হাই লেভেল। মানে জিনিসটা বুঝো তো, মনে করো তুমি এখন এলাকার হিরো, বাট একটা সময় পর হয়তো আরো বড় বড় হিরো আসবে, তখন তুমি হয়ে যাবে কি যে লো লেভেল হিরো বা মিড লেভেল হিরো। জিনিসটা এরকম যে হয়তো 90-এর দশক বা 2000-এর দশকে এটা ছিল কি হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, এখন 20 বছর পর এটা হয়ে গেছে মিড লেভেল আর কি। ঠিক আছে, মানে এতই অ্যাডভান্স, এতই ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ দিয়ে প্রোগ্রাম ল্যাঙ্গুয়েজ মানে পাইথন বা অন্য ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ এতই ডেভেলপ হয়ে গেছে যে এখন এগুলা দেখলে আসলে কি মানে একটু সাদামাটা মনে হয়, যে না এগুলা মানে একটু কঠিন কঠিন মনে হয়। মানে জিনিসটা ইজি করতে করতে এখন আগে ইজি জিনিস হয়ে গেছে, মানে অনেক কঠিন আর কি। যাই হোক, এটা বুঝতে পারতেছি যে কিভাবে হয়, ওভার দ্য পিরিয়ডটা হয়। আহ, যেমন তোমাদের 12 13 ব্যাচের ভাইয়াদের বইগুলো দেখবে অনেক মোটা, ওগুলা বই তোমাদেরকে ধরাইলে হয়তো তোমরা চোখের পানি নাকের পানি এক হয়ে যাবে, এক এক তোমরা অবস্থা। বা তোমাদের যে বইগুলো আছে এগুলা যদি এখন 10 বছর পরে বাচ্চাদেরকে দাও, ওরা তখন চোখের পানি নাকের পানি এক অবস্থা হবে। 12 13 বছর 12 13 ব্যাচের বইগুলো দিলে ওরা হয়তো পৃথিবী থেকে নাই হয়ে যাবে, যে পড়ালেখা করতাম না, ঠিক আছে, এরকম অবস্থা একটা দাঁড়াবে। ঠিক আছে, তো ওরকম আর কি ওভার দ্য পিরিয়ড এটা হয়। এখানে একটা টাইমলাইন দেওয়া আছে যে এটা ইনভেন্ট হয়েছে, পরে আস্তে আস্তে এটা পাবলিশ হয়েছে, আরো ডেভেলপ করে নতুন ভার্সন আসছে, ভার্সন আসছে। মোস্টলি ব্যাকওয়ার্ড কম্পাটিবল। এটা মানে কি, এটা মানে হলো যে আমরা ভার্সন বলি না, ভার্সন 1.0, 2.0। তো 2.0 মানে 1.0তে কোনো ফ্যাসিলিটিস ছিল, কিছু টুলস ছিল। 2.0 আসলো, 2.3 আসলো। তো 3.0 যখন আসলো বা 2.0 যখন আসলো, তখন কি 1.0তে ব্যবহার করা টুলগুলো কি হারিয়ে যাবে? হারায় না যাওয়াটাকে বলছে ব্যাকওয়ার্ড কম্পাটিবল। মানে 2.0তে আসছি, হ্যাঁ আর কিছু এডিশনাল ফ্যাসিলিটিস আসছে, তাই বলে 1.0 ফ্যাসিলিটিস গুলা আমরা ফেলে দিই, ওগুলা আমরা ডিমোটিভেটেড করি, মানে অ্যাপ্রিসিয়েট করি না। ঠিক আছে, মানে ডেপ্রিসিয়েটেড, ওগুলা এগুলো কি ডেপ্রিসিয়েটেড, মানে এগুলো অ্যাপ্রিসিয়েট করি না। বা আমরা বলছি 2.0তে যে অ্যাডভান্স টুল গুলো আসছে, আরো বেটার টুলস আসছে, সেগুলো ইউজ করেন। তাই বলে 1.0 গুলো আমরা রেস্ট্রিক্টেড করেছি, না ইউজ করা যাবে না এরকম বলতেছি না। বাট যখন আমরা ইউজ করবা তখন তোমাকে ওয়ার্নিং দেখাবে যে দিস ফাংশন ইজ ডেপ্রিকেটেড ইন দিস লেটেস্ট ভার্সন। মানে ইটস মানে দে আর ডিমোটিভেটিং ইউ টু ইউজ ইট। ঠিক আছে, তো এটা বাট ব্যাকওয়ার্ড কম্পাটিবল মানে কি যে হ্যাঁ ইউজ করা যাবে, মানে এমন যাতে করা যাবে না। নট কমপ্লিটলি ইমপ্লিমেন্টেড ইন মেনি কম্পাইলার, মানে তখন আর কি এই মানে এই ল্যাঙ্গুয়েজটার সব, যে আমরা কি দেখতাম যে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ করলে লো লেভেলে কম্পাইলার দিয়ে ইউজ করে লো লেভেল আনা হয়। কম্পাইলার সম্পূর্ণ প্রোগ্রামটাকে কম্পাইল করে একটা লো লেভেল ল্যাঙ্গুয়েজ আনে। এরা বলতেছে যে কি মানে 1999 সাল পর্যন্ত এখানে অনেক ফ্যাসিলিটিস ছিল, বাট সবগুলাকে আসলে কনভার্ট করার মতো ছিল না, ঠিক না? বড় একটা ট্রান্সলেটর আসে, সে চাইনিজ পারে, জার্মান পারে, জাপান সে এখনো শিখেনি, তাহলে কি বলবো যে আসলে হ্যাঁ পারে, সে ট্রান্সলেট করতে পারে, বাট নট কমপ্লিটলি, নট অল দ্য ল্যাঙ্গুয়েজ ইন দ্য ওয়ার্ল্ড, মোস্ট অফ দ্য ল্যাঙ্গুয়েজ বাট নট অল ল্যাঙ্গুয়েজ, এটা বলতে চাই আর কি। ঠিক আছে,
তো লাস্টে অনেক ভালো একটা ভার্সন আসছে যেটাকে আনসি আইসিসি এগুলো বলতেছে। আইসো হলে মানে করে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অর্গানাইজেশন আছে আর কি। তো ভাই সি, কেন সি নিলাম? সি দরকার, এটা সিম্পল, সিম্পলই বলা যায়, বাট যদিও পাইথন দেখলে এটা একটু কম সিম্পল মনে হবে যেটা কমপ্লেক্স রিলেটিভলি, বাট এটা সিম্পল, এটা ইউজ করা যায়। পোর্টাবিলিটি মানে কি বিভিন্ন ধরনের উইন্ডোজ মেশিন, লিনাক্স মেশিন, ম্যাকওএস মেশিন, হ্যাঁ, অ্যাপল, উইন্ডোজ, উবুন্টু, যে কোনো মেশিনে ইউজ করা যায়, সাপোর্ট করে। সিনটেক্স বেসড এটা অনেকটা এরকম যে সিনটেক্স বেসড, এটা গ্রাফিক্যাল না আর কি। সিনটেক্স বেসড বলতে বোঝাচ্ছে কিছু স্ট্রাকচার আছে। আমি যদি সহজ ভাষায় বলি, আমাদের ইংলিশ শিখতে গেলে কি গ্রামার লাগে না? বাংলা শিখতে গেলে ব্যাকরণ লাগে না? ইংরেজিতে গ্রামার যেটা, বাংলা ব্যাকরণ যেটা, ওইটাকে আমরা এখানে বলছি সিনট্যাক্স, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে। হ্যাঁ, গ্রামার মানে কি? গ্রামার কি করে? গ্রামার কি করে? ওই ভাষার নিয়ম কানুন বলে। ওই ভাষাটা ইউজ করার জন্য তুমি কি একটা এগুলো ক্ষেত্রে ভাষা ইউজ করবে নাকি, যে ইট আই দা ম্যাঙ্গো, এভাবে বলা যাবে? আমেরিকাতে যদি এটা বলো ইট আই দ্য ম্যাঙ্গো, বা ইট আই ম্যাঙ্গো দা, এটা যদি বলো, বুঝবে ওরা? কিছু হয়তো বলবে না, একটু হাসবে না, একটু বলবে যে বলো, হ্যাঁ বাংলাদেশ থেকে আসছে। তারপর জিজ্ঞাসা করবে কোন দেশ থেকে আসছে, তুমি বলছো বাংলাদেশ থেকে, কথা বুঝছি, ঠিক না? কিছু স্ট্রাকচার আছে, কিছু নিয়ম আছে, যাতে পৃথিবীর সবাই সব ল্যাঙ্গুয়েজ মানে ওই ল্যাঙ্গুয়েজটা যাতে বুঝতে পারে। স্পেসিফিক কিছু রুলস এন্ড রেগুলেশন আছে, যেটা ফলো করে তুমি কি করবা, যেটা ফলো করে তুমি যাতে তাদেরকে অ্যান্সার করতে পারো, ঠিক না? এটাই যে মানে কোন একটা ল্যাঙ্গুয়েজ ব্যবহার করার জন্য স্পেসিফিক যে রুলস এন্ড রেগুলেশন, সেটাকে আমরা বলছি গ্রামার। তো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে ওটাকে বলছি সিনটেক্স। মানে এটা হলো সিনটেক্স বেস, মানে গ্রামার বেস, মানে একটা রুলস এন্ড রেগুলেশন বেস, অ্যাডহক বেস না, যে যখন যেটা রুল মনে হচ্ছে সেটা অ্যাপ্লাই হচ্ছে, নির্দিষ্ট কোনো ফিক্স রুল নেই, এরকম না। ঠিক আছে? তো কেস সেন্সিটিভ মানে এখানে রেডিয়াস যা কথা, জাস্ট বড় হাতের আটটার জায়গায় ছোট হাতের আট দিছো, এটা সম্পূর্ণ আলাদা কথা। এই দুইটা সমান কথা না, এই দুইটা আলাদা কথা। মানে এই ল্যাঙ্গুয়েজে আমরা অনেক ভাষায় লিখবো, আমরা এই যে আমরা যে লিখবো যে ইনপুট যে রেডিয়াসে নিব, বা ডিফাইন যে রেডিয়াস লিখবো, এইটা যা কথা, এটা সম্পূর্ণ অন্য কথা, এটার সাথে কোনো রিলেশন নাই। মানে মানে কত 0% রিলেশন নাই, 1% রিলেশন নাই এই দুটার মধ্যে, এটা সম্পূর্ণ আলাদা জিনিস। এই রেডিয়াসের জন্য মেমরি সেল যদি এখানে তৈরি হয়, রেডিয়াসের জন্য মেমরি সেল হতে এখানে তৈরি হবে। কখনো এর মধ্যেই ছোট্ট একটা তৈরি এরকম কিছু হবে না, বুঝছো? এই দুটো সম্পূর্ণ আলাদা জিনিস। কেস সেন্সিটিভ মানে আপার কেস লোয়ার কেস এই দুইটা মেটার করে। ওকে। স্ট্রাকচার ওরিয়েন্টেড কিছু স্ট্রাকচার ফলো করা হয়। স্ট্রাকচার আমাদের যে প্রোগ্রামিং, এটা এটা কোন ধরনের ল্যাঙ্গুয়েজ বলো দেখি? স্ট্রাকচার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। স্ট্রাকচার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। স্ট্রাকচারটা কিসের বেস? মেথড বেস। স্ট্রাকচারটাকে কি বলে? মেথড বলে, ফাংশন বলে, অথবা ডেফিনেশন বলে, অনেক সময় মেথড ফাংশন এগুলা বলে আর কি। স্ট্রাকচার ওরিয়েন্টেড মানে কিছু মেথডের উপর বেস করে এই প্রোগ্রামটা দাঁড় করানো হয়। মিড লেভেলটা একটু আগে বললাম, ইউজ অফ পয়েন্টার, এটা আমরা এটা একটু শেষের দিকে আমরা পড়বো। কিছু নলেজ, পয়েন্টারে যাওয়ার আগে কিছু নলেজ আমাদের দরকার। পয়েন্টার একটু হাই লেভেল আর কি, একটু কমপ্লেক্স, বাট একটু পরে আমরা দেখবো। কম্পাইলার বেসড, নট ইন্টারপ্রেটার বেসড, কম্পিউটার বেসড, ফাস্ট অ্যান্ড এফিসিয়েন্ট, কেননা সিস্টেমের অনেক কাছাকাছি। আমি বলছি যে সি না খুব লো লেভেল না খুব হাই লেভেল, মাঝামাঝি একটা জিনিস। বাট এটা দিয়ে সিস্টেম ডিজাইন করা, যে পাশে লিখতে দেখো সি এর ইউজটা কোথায়, ওএস ডিজাইন করা যায়। ওএসটা একদম হার্ডওয়্যার লেভেলে, মানে একদম লো লেভেল, যতটা লো লেভেল হওয়া পর্যন্ত ততটা হলো ওএস ডিজাইন করার ক্ষেত্রে লাগে। তো ওএস ডিজাইন করা হয় সি ল্যাঙ্গুয়েজ। ওএস ডিজাইন করার যে সফটওয়্যার গুলা, কারো মনে আছে নাকি যে হার্ডওয়্যার চলার জন্য যে সফটওয়্যারটা ইউজ করা হয় সেটার নাম কি? কেউ পারবা? হার্ডওয়্যার চালানোর জন্য যে সফটওয়্যারটা ইউজ করা হয়, ডেডিকেটেড যে সফটওয়্যারটা, সেটার নাম তার ফার্মওয়্যার। ফার্মার্স। ফার্মার। থ্যাংক ইউ। তো এই ফার্মারটা সফটওয়্যার, ওই সফটওয়্যার লেখার জন্য যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করা হয় সেটা আমরা বলছি সি।
কম্পাইলার অনেক লো লেভেল একটা ল্যাঙ্গুয়েজ, মানে হাই লেভেল থেকে লো লেভেল নিয়ে আসতেছে, মানে কি অনেক বড় কাজ করতেছে একটা লো লেভেলে। তো কম্পাইলার ডিজাইন করার ক্ষেত্রে সি ইউজ করা হয়। বিভিন্ন ধরনের যে ডিভাইস ড্রাইভার গুলো আছে, যে অডিও ভিডিও, তুমি দেখবা যে ডিভাইস ম্যানেজার, যদি কম্পিউটারে যাও ডিভাইস ম্যানেজার, ওখানে দেখবা যে অনেকগুলো ড্রাইভার আছে, অডিও ড্রাইভার, ইনপুট ড্রাইভার, আউটপুট ড্রাইভার, স্পিকার, তারপর প্রিন্টার, কিবোর্ড, মাউস, ইউএসবি, এরকম অনেকগুলো ডিভাইস ড্রাইভার আছে। এই ডিভাইস ড্রাইভার গুলো লো লেভেলে কাজ করে না, হার্ডওয়্যারের সাথে, হার্ডওয়্যার টু হার্ডওয়্যার অথবা হার্ডওয়্যার টু সফটওয়্যার, ওই লেভেলে ডিজাইন করার ক্ষেত্রে এটা ইউজ করা হয়। ইন্টারপ্রেটার কি করে? ইন্টারপ্রেটার কম্পিউটারের মতোই তো। ইন্টারপ্রেটার অনেক ভারী একটা সফটওয়্যার। এই সফটওয়্যারটা ডিজাইন করার ক্ষেত্রে সি অনেক জায়গায় ইউজ করা হয়। এমবেডেড সিস্টেম অথবা আইওটি বলে, ইন্টারনেট অফ থিংস, যেমন তোর ওয়াশিং মেশিন, তারপর তোর মাইক্রো ওভেন, স্মার্ট টিভি, স্মার্ট ফ্রিজ, তারপর কলিং বেল, হ্যাঁ, স্মার্ট অ্যালার্ম, তারপর তারপর সিসিটিভি ফুটেজ ক্যামেরা, তারপর হ্যান্ড স্মার্ট ওয়াচ, তারপর স্মার্ট স্টিক, ব্লাইন্ডরা যেটা ইউজ করে, এরকম অনেকগুলা মানে তোমার কি অনেকগুলা কি বলা আছে প্রোডাক্ট আছে, যে প্রোডাক্ট গুলা ডিজাইন করা হয় কি সি ইউজ করে ডিজাইন করা হয় আর কি। তো এটা কি এই জন্য এটা অনেক পাওয়ারফুল আর কি, এটাতে অনেক বড় বড় কাজ করা যাচ্ছে দেখতেছো। ফাস্ট এন্ড এফিসিয়েন্ট কেন? কারণ অনেক এটা যেহেতু লো লেভেলের কাছাকাছি, যত না হাই লেভেলের কাছাকাছি, লো লেভেলের কাছাকাছি, এই জন্য এটা দিয়ে হার্ডওয়্যারে অনেক সহজেই আর কি সিস্টেম গুলো ডিজাইন করা যায়। এই জন্য কি ফাস্ট এন্ড এফিসিয়েন্ট। আমরা বলছিলাম যে মেশিনের যত কাছাকাছি হবে তত কি এটা তত ফাস্ট, ইফিসিয়েন্টও এবং ফাস্টও, ঠিক না? মানে একটা চাইনিজের সাথে বলছিলাম, উদাহরণ দিচ্ছিলাম, তো একটা চাইনিজের সাথে মান্দারিনে কথা বলা সহজ না বাংলায় কথা বলা সহজ? মান্দারিনে কথা বলা সহজ। সরাসরি যদি কথা বলতে পারো, মানে যত কাছাকাছি কথা বলতে পারো, যেমন কি মনে করো ব্রিটিশদের সাথে আমেরিকানদের কথা বলতে সুবিধা হবে, না ব্রিটিশদের সাথে বাঙালিদের কথা বলতে সুবিধা হবে? আমেরিকানদের। কেন? এরাও ইংলিশ বলে যদি এদের মানে একটু এদের ইংলিশটা একটু মানে কেমন জানি স্ট্যান্ডার্ড, একটু কেমন জানি মানে ঠাটু ঠাটু এগুলো শব্দ বেশি শব্দ করে, আর এরা তো সেই অনুযায়ী মানে স্পষ্ট কথা বলে, এরা তো স্পষ্ট কথা বোঝা যায় না, ঠিক আছে? এরকম আর কি। বাট স্যার এরা এরা ওয়েস্টটা কাছে আগে বলতে একটু হবে। বুঝিয়ে দেন। বাট বাঙালিটা অনেক দূরে দূরে, বাংলার বয়ের সাথে ওদের আর কি বিয়ের অনেক পার্থক্য আছে, ঠিক আছে? ওরা বাংলাদেশ এরকম বলে আর কি, তো এরকম আর কি। বাট আমেরিকানটা সহজে ওদের কথা ধরতে পারবে যে বাংলাদেশ তারা কি বলছে, বাংলাদেশি বোঝাচ্ছে। তো ঠিক আছে, কেন সি আসলে এটা আমরা বুঝলাম। স্যার ওয়েস্টটা একটু আগে বুঝিয়ে দেন। ওয়েস্টে তো ইংলিশ বলে না ওদের আর কি, ওয়েস্টে তোমার দেখবে যে ওদের ভাষাগুলো দেখবে যে এই যে দেখবে যে তোমার কলম্বিয়া, পর্তুগাল, ওরা দেখবে যে স্প্যানিশের যে ভার্সন গুলো আছে এগুলো আশেপাশে বলে, হ্যাঁ। ইউরোপের লোকগুলো দেখবে যে স্প্যানিশের অনেকগুলো, পর্তুগিজ মেনলি আর কি, পর্তুগিজ স্প্যানিশ এগুলো অনেক কাছাকাছি ভাষা। ওরা আবার আস্তে আস্তে বুঝে আর কি, যে কে পাসো এরকম এরকম আর কি, অনেক কথাবার্তা বলে আর কি। আইডিয়াটা পাইছো আশা করি। তো আমরা মানে বেশ কিছু জিনিস কভার করবো, এখানে দেওয়া আছে কিভাবে একটা প্রোগ্রাম আসলে এক্সিকিউট করা হয়, একটা প্রোগ্রামে আসলে কি কি থাকে, তারপর ভেরিয়েবল, কনস্ট্যান্ট, ডেটা টাইপ, এই জিনিসগুলো আস্তে আস্তে আসবে। তো প্রথমে হচ্ছে এখন হলো গিয়ে তোমার কিভাবে একটা প্রোগ্রাম এক্সিকিউট করা হয়, এই প্রসেসটা আমি আগেও দেখাইছি, এখানে আবার রাখছি যাতে যাতে তোমরা এই প্রসেসটা খুঁজে পেতে পারো আর কি। তোমার মেইনলি একটা প্রোগ্রাম সিতে লিখবা, লেখার পর সেটাকে কম্পাইল করবা, কম্পাইলার ইউজ করে। তারপর আমি বলছিলাম যে এইটা অপশনাল, কখনো লাগে কখনো লাগে না। কখনো লাগে আহ, কিছু লাইব্রেরি, কিছু ফ্যাসিলিটিস বা কিছু টুলস আছে যেগুলো আসলে প্রোগ্রামটাকে কমপ্লিট করে, সেগুলো তো কোডের সাথে এডিশনালি যুক্ত করা হয়। লিঙ্কিং লিঙ্কিং করা মানে কি, কিছু আসে লিঙ্ক করে দেওয়া, মানে হয়তো একটা টুল এখানে পড়ে আছে, আরেকটা টুল এখানে বসে আছে, এই টুলটাকে এখানে একটু জোড়া লাগানো নিচ্ছে, তাহলে এই প্রোগ্রামটা কমপ্লিট হবে। এই জিনিসটা যদি এখানে সাপোর্টটা না দাও তাহলে হয়তো এই জিনিসটা কমপ্লিট হবে না, জিনিসটা চলতে পারবে না। তো আমাদের এখানে এই ভাষা যেটা বলে লাইব্রেরি বলে, কিছু ফ্যাসিলিটিস আছে, কিছু ফাংশন আছে, কিছু লাইব্রেরি মেনলি, লাইব্রেরি বলি মেনলি, লাইব্রেরি তোমরা এখন যদিও বুঝবা না, বাট কথাটা মনে রাখো যে লাইব্রেরি কিছু আছে যেগুলো এখানে লিঙ্ক করা হয়। লাইব্রেরি গুলো কি করে, সাপোর্ট দেয়, ঠিক আছে? মনে করো তুমি একটা স্প্যানিশ ল্যাঙ্গুয়েজের উপর একটা রিসার্চ করতেছো, বাট স্প্যানিশ ল্যাঙ্গুয়েজের তোমার কিছু পড়ালেখা করা উচিত, রিসার্চ করা উচিত, বা তোমার কাছে সব ইংলিশ বই টই। তখন তুমি কি বলবা? তুমি আমাদের যে লাইব্রেরিয়ান তাকে বলবো যে ভাই, লাইব্রেরির এমন কোনো সেকশন আছে কি যেখানে আসলে স্প্যানিশ লাইব্রেরির বইপত্র আছে? সে তোমাকে কি কানেক্ট করে দিবে না, লিঙ্ক করে দিবে না ভাই, যে 3 নাম্বার রোয়ে 4 নাম্বার কলামে একটা স্লট আছে, একটা সেকশন আছে যেখানে স্পেনিশের 2-3টা বই আছে। তোমাকে যখন এই সেকশনের সাথে কানেক্ট করে দিল, তুমি যাই কি ওখান থেকে ফ্যাসিলিটিস নিতে পারবে না? তো আচ্ছা, লাইব্রেরির এই স্পেনিশের এই 2-3টা বই পাইলাম, এখন তুমি রিসার্চটা করতে পারবে না?
এই এই এক্সাম্পলটা বুঝছো কিনা? এটা কি এক্সাম্পলটা বুঝো নাই? হ্যালো, তোমরা কি শুনতে পাচ্ছ না আমাকে? শুনছি জি স্যার। স্যার, শুনতে শুনতেছি স্যার। শুনতেছি স্যার। তো সবার সবার তো আর স্প্যানিশ দিয়ে তোমার স্প্যানিশ নিয়ে রিসার্চ করার দরকার নাই। কেউ তো বাংলা নিয়ে রিসার্চ করতেছে, তার কি লিঙ্কিং এর দরকার আছে? এই লিঙ্কিং এর দরকার আছে? তার কাছে বাংলা বই অলরেডি আছে, তার বইয়ে তার বাবা বাবা মা হয়তো বাংলা বই পড়ে, সেখান থেকে হয়তো বইটই নিয়ে সে সেখানে রিসার্চটা শুরু করে দিল। তার কি আর লাইব্রেরিয়ানকে কাছে জিজ্ঞাসা করার দরকার আছে যে ভাই এই লাইব্রেরিটা আমাকে একটু বলেন কোথায় আছে? এটা দরকার নেই। এটা কিন্তু অপশনাল না আর স্যার। এই স্টেপটা অপশনাল। কারোর জন্য লাগবে, কারোর জন্য লাগবে না, না তোমার স্যার। প্রয়োজন অনুসারে। এখন ধরো লাস্টে তারপরে হলো লোডিং। অবশ্যই লোড করতে হবে। প্রোগ্রামটা এত ইন্টারপ্রেটে র্যামে চলে, র্যামে চলবে মেশিন কোড লেভেলে। মেশিন কোডে তো তুমি কম্পাইল করছো, কম্পাইলেশনের শেষে এটা মেশিন লেভেল অলরেডি রেডি হয়ে আছে। জাস্ট এটাকে র্যামে লোড করতে হবে। র্যামে লোড করলা, র্যাম এখন সিপিইউ, মেমোরি, ইনপুট আউটপুট ডিভাইস এগুলো ইউজ করে এক্সিকিউট করবে। ফাইনালি এক্সিকিউট করে তুমি কি পাবা? লাস্টে তুমি রেজাল্ট পাবা বা আউটকাম যেগুলো আছে তুমি পাবা। এটা বুঝতে পারছো? জি স্যার। আর এই গোটা প্রসেসটা করার সময় বিভিন্ন ধরনের ফাইল জেনারেট হয়, এটা এখানে দিছে। ঠিক আছে, যেমন তুমি তো যে ফাইলটা যে ফাইলে লেখো সেটা তুমি সি সি ফাইলে লেখো। যেই ফাইলে তুমি কোডটা লেখো এটা ডট সি এক্সটেনশনে থাকে। যে মাই কোড ডট সি মনে করো, ডট সি মানে এটা সি ওয়ালা ফাইল, মানে সি দিয়ে লেখা একটা কোডের, সি সি ল্যাঙ্গুয়েজ ইউজ করে লেখা একটা প্রোগ্রাম, যেটা ডট সি এক্সটেনশন দেওয়া আছে। তারপরে কম্পাইল করলা, কম্পাইল করে একটা অবজেক্ট ফাইল তৈরি হয়। হ্যাঁ, এটা তোমার ওই যে তোমার যে মেশিন বা লো লেভেল ল্যাঙ্গুয়েজে যে ল্যাঙ্গুয়েজটা কনভার্ট হইলো, এটা হাই লেভেল ল্যাঙ্গুয়েজটা কিন্তু অন্যরকম না। এখানে তো লেখা আছে যে, কি লেখা আছে যে এ প্লাস বি, সি ইকুয়াল এ প্লাস বি। এখানে তো ওইটা থাকবে না, এখানে কি থাকবে? 0 1 1 1 0 0 এরকম সিকোয়েন্স থাকবে, ঠিক না? এই 0 1 সিকোয়েন্স লেখা যে ফাইলটা তৈরি হয়েছে ওই ফাইলটাকে আমরা বলছি অবজেক্ট ফাইল। যখন তুমি এটাকে লোড করে ফেললা, যখন তুমি এটাকে মানে, আচ্ছা এটা অবজেক্ট ফাইল, তুমি অবজেক্ট ফাইল কখন পর্যন্ত দেখো তুমি লিঙ্কিং করার পরে 0 1 সিকোয়েন্স গুলো আসলো, তারপর এডিশনাল কিছু লাইব্রেরি জোড়া লাগাইলা। ওই জোড়া লাগানোর ফল ফাইনাল যে ফাইলটা দাঁড়ালো ওটা হলো এক্সিকিউটেবল ফাইল। মানে এইটা লো লেভেলে আছে, ভালো কথা। বা তার সাথে আরো এডিশনালি কিছু ফাইল যুক্ত করলা, তারপর ফাইনালি দুইটা ফাইল মিলে যেটা ফাইল দাঁড়ালো ওটা এক্সিকিউটেবল ফাইল। এক্সিকিউটেবল ফাইলটাকে এখন তুমি র্যামে এক্সিকিউট করবা। এই এক্সিকিউটেবল ফাইলটা তুমি মিলে আসলে দেখো, তুমি যদি একটা সি ফাইল তুমি যদি তুমি কম্পাইল করো, দেখবো যে তিনটা ফাইল আসছে, ডট ও ফাইল, ডট ইএক্সি ফাইল। হ্যাঁ, এটাকে বিল্ড করলে অবজেক্ট ফাইল আসে, বিল্ড করে রান করলে তোমার এক্সিকিউটেবলটা আসে। ঠিক আছে, তো কোড ব্লকসে যখন তুমি ওই যে রান বাটন বা বিল বাটনে ক্লিক করবে তখন দেখবো যে দুইটা করে ফাইল তৈরি হচ্ছে, ডট ডট অবজেক্ট ফাইল আর ডট ইএক্সি ফাইল। ডট অবজেক্ট ফাইলের যে লিঙ্ক করার আগে, ইএক্সি ফাইলটা হলো লিঙ্ক করার পরে। দুইটাই লো লেভেল ল্যাঙ্গুয়েজ বা 0 1 সিকোয়েন্স এরকম একটা ফাইল, যেটা তুমি ওপেন করতে, যেটা তুমি ক্লিক করে আসলে ওপেন করলে কিছু বুঝবা না আর কি, কারণ ওখানে তো হাই লেভেলে কিছু নাই, সব লো লেভেলে কনভার্ট করা হয়েছে। আর ইএক্সি ফাইল তো তোমার ওপেন করার মতো না, এটা হলো তোমার কি এক্সিকিউট করার। অবজেক্ট ফাইল খুলে কিছু বুঝবা না, সি ডট সি ফাইল তো তুমি লিখছো তোমার ন্যাচারাল ল্যাঙ্গুয়েজে, এটা খুলে বুঝতে পারবা। ডট অবজেক্ট ফাইল খুলে কিছু বুঝবা না, শুধু 0 1 এর সিকোয়েন্স বা এরকম কিছু হাত দেখা পাবা, এবিসিডি এক্স, এবিসিডি এফ টি এরকম নাকি হেক্সাডেসিমালে কিছু লেখা দিতে পারো। আর ডট ইএক্সি তো ওপেন হবে না, এটা ডাইরেক্ট এক্সিকিউট হবে আর কি। এখান থেকে কোনো প্রশ্ন আছে? না থাকলে আমরা আগাই। আচ্ছা, অনেক অনেক সময়ের পর আমরা এই পর্যায়ে আসতে পারছি যে আসলে একটা প্রোগ্রামে আসলে মেনলি কি কি থাকে। প্রোগ্রামে মেনলি যে পার্টগুলো থাকে সেই পার্টগুলো যদি আমরা বলি যে ডকুমেন্টেশন সেকশন, সেকশন বলে একটা সেকশন থাকে, তারপর লিঙ্ক সেকশন বলে একটা সেকশন থাকে, তারপর তারপর এই অর্ডারটা এইভাবেই নর্মালি থাকে। প্রথমে ডকুমেন্টেশন সেকশন, যদিও ডকুমেন্টেশন সেকশনটা বিভিন্ন ভাগে আলাদা আলাদা করা থাকে। ঠিক আছে, লিঙ্ক সেকশনটা উপরের দিক থাকে, ডেফিনেশন সেকশনটা উপরের দিকে থাকে, গ্লোবাল ডিক্লারেশনটা উপরের দিকে থাকে, তারপর মেইন ফাংশনটা থাকে, তারপর কিছু মেইন ফাংশন, ফাংশন কি যেটা আমি বলবো, তারপর কিছু সাব ফাংশন বা সাব রুটিন থাকে নিচের দিকে থাকে। আমরা যদি ডিরেক্টলি একটা রিয়েল লাইফ এক্সাম্পলই যাই বেটার হয়। এই হলো আমাদের একটা প্রোগ্রাম, ঠিক আছে, এটা ফুল একটা সি প্রোগ্রাম।
হয়তো এই প্রোগ্রামটার নাম হলো মনে করো যে কোড ডট সি বা মাই কোড আন্ডারস্কোর সি। এই ফাইলটা তে আসলে কি আছে, মনে করো এই কোডটা তুমি লিখছো, তুমি আসলে কি কি লিখলা। আমরা যদি একটা একটা করে যাই, যদি এটা ইন ডিটেলস আমি বলবো, মানে আসলে অনেক কিছু বলার আছে, বলার পর আসলে এগুলোকে ইন ডিটেলস এ বলা যাবে। বাট আমি টুকটাক শুধু হালকা তোমাদেরকে আইডিয়া দিয়ে রাখি যে প্রোগ্রামিং স্ট্রাকচারটা কি আসলে। প্রথমে থাকে ডকুমেন্টেশন সেকশন। এখানে আসলে ওই যে আমরা কমেন্ট নিয়ে কথা বলছিলাম, কমেন্ট করি আমরা। সিঙ্গেল কমেন্টকে এইভাবে ডাবল স্ল্যাশ দিয়ে দিতে হয়, যেটা এখানে লেখা আছে ডাবল স্ল্যাশ দিয়ে সিঙ্গেল কমেন্ট। আর যদি তোমার কি মাল্টিপল লাইন কমেন্ট হচ্ছে, নেম অফ দ্য প্রোগ্রাম ইজ মাই কোড ডট সি, এই লাইনটা যদি লিখতে হয়, এটা দুইটা লাইন মিলে না? এই যে এক নম্বর লাইন যদি এটা হয়, এটা 2 নম্বর লাইন না? দুইটা লাইন জুড়ে যদি থাকে তাহলে তখন কি করতে হয়? মাল্টিপল লাইন কমেন্ট কিভাবে লেখে, যে স্ল্যাশ স্টার দিয়ে শুরু করতে হয়, যে লাইনে শেষ ওখানে কি স্টার, আবার স্ল্যাশ দিয়ে শেষ করতে হয়। এটা স্টার্টিং ট্যাগ, এটা হলো এন্ডিং ট্যাগ। ঠিক আছে, এটা হলো কমেন্ট। বিভিন্ন জায়গায় আমাদের ডকুমেন্টেশনের দরকার হতে পারে। ডকুমেন্টেশনে কেন দরকার হয়, একটু বলো দেখি, ডকুমেন্টেশন বা কমেন্টের দরকার কেন? স্যার আরেকজন কোডার যেন পড়ে বুঝতে আরেকজন পারে স্যার। ডেভেলপার যে থাকবে তাকে বোঝানোর জন্য, কারণ একটা কোড অনেক সময় অনেকজনই মানে মানে কি বলা যায়, রিভিউ কন্ট্রোল করে অনেক করতে সময় থাকে। ডেভেলপ করে। এই কোডটা যে লিখছে এমন হইতে পারে না এই কোডে চেঞ্জ আনার দরকার, একটু 10-এর জায়গায় 15 লিখতে হবে, অথবা এখানে একটা ফাংশন অ্যাড করা আছে, এখানে আরো একটা ফাংশনটি আসবে। ঠিক না? মানে সফটওয়্যার তো ফিক্স না, অ্যাবসলিউট কিছু না, এটা ডে টু ডে ডেভেলপ করা হয়, চেঞ্জ করা হয়, ইরর গুলা চেঞ্জ করা হয়। তো সে যাতে প্রোগ্রামটা দেখে বুঝে যে আসলে এই লাইনে কি করা হয়েছিল, এই লাইনে কি করা হয়েছিল, কেন এবার 10 ধরা হয়েছিল, কেন 15 ধরা হয়নি, এই জিনিসগুলো আর কি টুকটাক লিখে রাখা, যাতে ওই সফটওয়্যারটা ডেভেলপমেন্ট করার সময় অনেক অন্য কোডাররা করতে পারে, অথবা ওভার দা 20 ইয়ার যখন তুমি আবার ব্যাক করে আসবে এই কোডটাতে, যাতে বুঝতে পারো তুমি নিজেই আসলে 20 বছর আগে এই কোডটাতে আমি লিখছিলাম কি, তখন তো টেকনোলজি গুলো অন্যরকম ছিল, ওই টেকনোলজিতে ইউজ করে আমি কি কি করছিলাম বা কোন কোন রিসোর্স থেকে কি কি করছিলাম, ওগুলো আর কি বোঝার জন্য। এইটা কম্পাইলেশন যখন হয়, যে কম্পাইলেশন কি করে, হাই থেকে লো লেভেলে নিয়ে আসে না, কম্পাইলার কি করে হাই থেকে লোতে নিয়ে আসে না, তখন এই কমেন্ট গুলো যেখানে যেখানে সে দেখে, তখন এগুলো কি করে, এগুলাকে মানে এগুলাকে রিমুভ করে দেয়। কারণ কমেন্ট কি কি আর হাই হাই থেকে লোতে আনার দরকার আছে নাকি? না স্যার। হাই থেকে লোতে আনো কেন, লোতে আনো কেন, মেশিনকে বুঝাইতে হবে, আর মেশিন তো বুঝাইতে হবে কেন, মেশিনকে জিনিসটা এক্সিকিউট করতে হবে। এখন এক্সিকিউট করার জন্য কি কমেন্টের দরকার আছে? কমেন্ট কি ইনস্ট্রাকশন নাকি? না স্যার। কমেন্ট কি ইনস্ট্রাকশন না, এক্সিকিউট করার জন্য কমেন্টের কোনো দরকার নাই। এই জন্য কম্পাইল কি করে, যে আগে ভাগে কোডটাকে ছোট করে ফেলে। এই যে এই যে মানে যে এগুলোকে সে বলে যে এক্সিকিউশনের জন্য যেহেতু কমেন্টের কোনো দরকার নেই, এটা রিডান্ডেন্ট, এটা ফেলে দিই, এটাকে ফেলে দিয়ে বাকি জিনিসগুলো কম্পাইল করে, যেমন এই বাকি লাইনগুলো কম্পাইল করবে। আচ্ছা, এটা গেল তোমার ডকুমেন্টেশন সেকশন বা কমেন্ট যেটাকে বলি। লিঙ্ক সেকশন, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। এটা আসলে অনেক কিছু আসলে আমরা যেটাকে বলবো না লাইব্রেরি, লাইব্রেরি জিনিস দেখো। আর সহজ ভাষায় যদি বলি, কোড লেখার জন্য এই যে অনেকগুলো সংখ্যার 5, 6, মনে করো ABCD, 5 আর 6 যোগ করে, এই যে মনে করো 5 যোগ করে 11 হবে, A আর B মনে করো দুইটা আলফাবেট, এগুলা প্রিন্ট করবা, ডিসপ্লে করবা। তো এগুলা কাজ করার জন্য অনেকগুলো টুলস লাগে, হ্যাঁ, টুলস লাগে, অথবা ফাংশন বলি, অথবা ফ্যাসিলিটিস বলি, ঠিক না? এই জিনিসগুলো করার জন্য কতগুলা ফাংশন বা টুল বা মেথড বা ফ্যাসিলিটিস ইউজ করা লাগে। এই ফ্যাসিলিটিস গুলা মিনিমাম কিছু ফ্যাসিলিটিস আছে যেগুলো আসলে থাকতে হয়। যেমন এই যে মনে করো 5 আর 6 যোগ করবা, তুমি ভাবো তো, তুমি তুমি কি চাও আসলে, যে আমি 5 আর 6 মাঝখানে যোগ চিহ্ন দিব, সে 11 আমাকে দিবে, না তুমি হাতে কলমে যাই 5 আর 6 যোগ করবা, যে না এইভাবে যোগ করবা, যে এটা হলো বাইনারি আর কি, 5-এর বাইনারি হলো 101, 6-এর বাইনারি হলো 110। তো এগুলো তুমি একদম তুমি হাতে কলমে করবা, 101 হয়, 01-এ 1 হয়, 110 হয়, 01-এ 1 হয়। তুমি এইভাবে করবা নাকি? এইভাবে করবা, হাতে কলমে করবা এগুলো যোগগুলো, মানে কিছু কাজ, মিনিমাম কাজ ওকে কিছু করতে হবে না, যে দেখো আমি 5+6 দিলে যোগ যে করতে হয় এটা তুমি করো। আমি আমি যদি আমাকে এমন একটা টুল দাও যেখানে আমি এইভাবে যদি লিখি যে আমার নাম সিফাত, এটা যদি আমি মাঝখানে লিখি, মনিটরে ডিসপ্লে করবে যে আমার নাম সিফাত,
নাকি তুমি একদম লো লেভেলে নামে তুমি একদম মানে মাদার বোর্ডে ঢুকে চিপসেটে ঢুকে আ মা নাম সিফাত এস আই এফ টি এগুলা আর কি লো লেভেলে একটা একটা করে ক্যারেক্টার তুমি প্রিন্ট করাবা। মানে মিনিমাম এতটুকু তো তুমি চাও যে আমি তোমার কাছে এমন একটা ফ্যাসিলিটি চাই যে তোমাকে এই কোটেশনের মধ্যে যদি আমি একটা একটা সিকোয়েন্স দিই, ওই সিকোয়েন্সটা তুমি যাতে মনিটরে প্রিন্ট করতে পারো। তোমাকে যদি একটা ভেরিয়েবলের নাম দিই, মনে করো রেডিয়াস আর দিই, তাহলে রেডিয়াসের ভ্যালুটা তুমি প্রিন্ট করো। এতটুকু ফ্যাসিলিটিস তো তুমি চাও নাকি? জি স্যার। জি আবার স্যার। তুমি মনে করো ইউজারের কাছ থেকে ইনপুট নিবা। তো এতটুকু ফ্যাসিলিটিস তো তুমি চাও যে তুমি আমাকে এমন একটা ইন্টারফেস দিবা বা এমন একটা জায়গা দিবা যেখানে আমি যদি বলি যে আমাকে একটা ইন্টিজার দেন, সে আসলে ইন্টিজারটা দিলে এই ওই জায়গাতে মানে আমি একটা তোমাকে একটা মেমোরি সেল দিব। মেমোরি সেলে ইউজারের কাছ থেকে কিছু চাইলে ইউজার কিবোর্ড থেকে যেটা চিপবে, ইনসার্ট করবে, সেটা সেখানে বসবে। নাকি লো লেভেলে তুমি কি করবা, তুমি ইউজারের কাছ থেকে ইনপুটটা নিয়ে লো লেভেলে মেমোরি সেল নিজে তৈরি করে সেখানে 110 এইসব লিখে আসে, তারপর তুমি কাজটা করবা। মানে হাই লেভেলটা তো থাকলো না, ঠিক না? হাই লেভেল থাকলো। না স্যার। মানে ওই যে এই যে এটা সবচেয়ে ভালো উদাহরণ হয় যে নেমোনিক কোড লোড A83। মানে তুমি দেখো মেমোরি সেলের যে অ্যাড্রেস এগুলা পর্যন্ত তোমাকে হ্যান্ডেল করতে হচ্ছে। STO 114 মানে 115 নম্বর সেলে রাখো। তোমার তার থেকে এগুলা ভালো ছিল না যে আমি এ বলবো, বি বলবো, তুমি নিজের মতো করে যদি মনে করো 3-4টা মেমোরি সেল আছে, ও দেখবে যে আচ্ছা এটা তো মানে অলরেডি অকুপাইড, তো একে আমি এখানে ডিফাইন করি। মানে এটা 83 নম্বর সেল, 84তে ডিফাইন করি, আমি বি একটা ডিক্লেয়ার করলাম, ও দেখবো যে আচ্ছা এটা ফাঁকা আছে, এখানে করি। এইটা ভালো না তুমি নিজে খোঁজ রাখবো যে ভাই 83 তো অকুপাইড করে ফেলছি, 83 তাইলে না, এখন 84 ইউজ করি। এইটা কি তোমার জন্য মানে কমফোর্টেবল না সুইটেবল, নাকি এভাবে সুইটেবল যে আমি জাস্ট ডিক্লেয়ার করবো যে ভাই আমাকে এটা মেমোরি সেল এ দাও, মেমোরি সেল বি দাও, ও ওর মতো করে 83 অকুপাইড আছে না 84 অকুপাইড আছে, ওগুলো নিজের মতো করে বুঝে শুনে সে জায়গাটা দখল করবে বা জায়গাটা অকুপাইড করবে। এটা বলা ভালো না তুমি নিজে একদম লো লেভেলে নেমে 83 ব্লক, আচ্ছা তাহলে 84 নেই, 84 ব্লক, 85 ব্লক, আচ্ছা 86 নেই, এই লেভেলে তোমার নিচে নামা ভালো, না এইভাবে হাই লেভেল থেকে বলে বলে দেওয়া ভালো? হাই লেভেল থাকে। এইটাই তো হাই লেভেল ল্যাঙ্গুয়েজের কাজ করা উচিত ছিল, এটা তো আসল টার্গেট বা পারপাস ছিল। তো এই জন্য এই কাজগুলো করে কি হবে, কিছু ফ্যাসিলিটিস আছে, যেমন এখানে দেখো প্রিন্টের এটা কাজ কি। তুমি এই ডাবল কোটেশনের মধ্যে ওরা বলতেছে ভাই দেখেন প্রিন্টের একটা টুলস আছে, একটা ফ্যাসিলিটিস আছে, যেটা ডাবল কোটেশনের মাঝখানে আপনি যদি একটা সিকোয়েন্স দেখেন, আমরা ডিসপ্লেতে মনিটরে এটা দেখাবো। এটা ভালো সহজ ছিল না একটা জিনিস? আমি এখন মনিটরে যাই দেখাতে চাই, আমি ডাবল কোটেশনের মধ্যে রাখবো, তাহলে ডিসপ্লেতে সে দেখাবে। এটা কি খুব কষ্ট হয়ে গেল? এতটুকু তো তুমি চাইতেই পারো, এক্সপেক্ট করতে পারো, ঠিক না? জি স্যার। তো জি স্যার। এখন নেক্সট প্রশ্ন হলো যে প্রিন্টার এটা কি আসমান থেকে কি ওই আকারে আসছে নাকি, না মাটি থেকে উঠে আসছে এই প্রিন্টার? এই ফ্যাসিলিটিস অবশ্যই কোনো না কোনো কাউকে না কাউকে সার্ভ করতে হবে না। মানে ভাবো একবার, এই যে লো লেভেলের কাজগুলা, মানে এইটা কথা হলো যে স্যার এটা নয় বুঝলাম যে আমি হাই লেভেলে ডিক্লেয়ার করলাম এভাবে তৈরি যাচ্ছে, বা এটা কি মানে এটা কি ডারউইনের পৃথিবী নাকি যে এমনি এমনি র্যান্ডমলি তৈরি হয়ে যাবে? না পৃথিবী কি র্যান্ডম নাকি, নাকি এর বিহাইন্ড দ্য সিন কোনো ক্রিয়েটর আছে বা সৃষ্টিকর্তা আছে যে আসলে এগুলাকে আসলে করায় বা কাজটা করার একটা ব্যবস্থা রাখছে, না এগুলো অটোমেটিক্যালি হয়? মানে ধানের বীজটা কি ধান হয়ে যায় নাকি? নো না স্যার। স্যার। হ্যাঁ, তাহলে এই প্রিন্টের ফাংশনটা এই যে তোমাকে একটা ফ্যাসিলিটি দিচ্ছে যে একটা ডাবল কোটেশনের মাঝখানে কিছু একটা লিখলে মনিটরে প্রিন্ট করছে, তাহলে এই প্রিন্টের ফাংশন কে লিখলো? এই প্রশ্ন করা উচিত না একটা? জি জি স্যার। জি জি জি, স্যার। তুমি বলে যে আমি তো অফিসে ঢুকলাম, সুন্দর একটা টেবিল দেখতেছি, টেবিলে বসলাম, সারাদিন অফিস করে চলে আসলাম, তো বাসায় এসে মনে হলো না যে টেবিলটা আসলে বসেছিল ওই জায়গায় কে? নাহলে তোমাকে কি করতে হইতো, কাঠ বাসাতে যে কিলো রোদে যাচ্ছ, 2 পাশে কয়েকটা গাছ আছে, গাছ কয়েকটা কাটলা, কাটে তোমার ক্লিন করলা, ক্লিন করলে কাঠগুলা আবার ফারাই করলা, ফারাই করলে তোমার অফিসে আসলা, অফিসে আসলে কি পেরেক মারলা, পেরেক দিয়ে টেবিল বানাইলা, টেবিলে তোমার বসলা, তারপর অফিস থেকে চলে আসলা। এইটা ভালো, না আগে থেকে কেউ টেবিল বানায় রাখছে ওইটা ইউজ করা ভালো? স্যার আগে থেকে বানাই রাখার ওইটা ভালো। এখন তোমার নেক্সট একটা প্রশ্ন তোমাকে করা উচিত না ভাই, এই যে ফ্যাসিলিটিস নিলেন, এই ফ্যাসিলিটিস আমাকে দিল কে, এই টেবিলটা বানাইলো কে? ঠিক না? তুমি তো তুমি যে ইউজার যে অফিসে অফিস করলা, মানে তুমি যে হ্যালো মেইন এটা প্রিন্ট করাইলা, তোমার কাজ তুমি সারলা, বাট তোমাকে এই ফ্যাসিলিটিস দিল কে? তোমাকে এই ফ্যাসিলিটিসটা যে দিল সে হলো আরেক সেট প্রোগ্রামার, যারা আসলে কি করছে, এই স্টুডিও ডট এইচ এই একটা লাইব্রেরি আছে, এই জন্য লাইব্রেরি শব্দ ইউজ করলাম, এরকম একটা লাইব্রেরি আছে যেখানে অনেকগুলা
ফ্যাসিলিটিস অলরেডি তৈরি করা আছে যাতে তোমার মতো নিউ প্রোগ্রামার বা কারেন্ট যে প্রোগ্রামার আছে সে যাতে এই ফ্যাসিলিটিস গুলা ইউজ করতে পারে। তাহলে ইনক্লুড স্টুডিও ডট ইজ এটা হলো স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট। এই যে প্রিন্টএফ ইউজারের কাছ থেকে যে ইউজারকে কিছু শো করা, ডিসপ্লে করার জন্য যে ফাংশনটা প্রিন্টএফ, অথবা ইউজারের কাছ থেকে তোমার কিছু ইনপুট নেওয়া স্ক্যানএফ, স্ক্যান করো, স্ক্যান ফাংশন, প্রিন্ট ফাংশন, স্ক্যান ফাংশন। এগুলো স্ক্যান ফাংশন কি করে? স্ক্যান স্ক্যান ফাংশন হলো এমন একটা ফাংশন যে ইউজারের কাছ থেকে ডেটা কিবোর্ডে যে ইনপুট দাও সেখান থেকে কিবোর্ড থেকে স্ক্যান করে মেমোরিতে লোড করে। প্রিন্টএফ কেমন ফাংশন? প্রিন্টএফ হলো এমন একটা ফাংশন যেটা প্রিন্ট করে, কি প্রিন্ট করে? তোমার দেওয়া একটা সিকোয়েন্স। প্রিন্টএফ আর স্ক্যানএফ, স্ক্যানএফ ইনপুটের সাথে সম্পর্কযুক্ত, প্রিন্টএফ আউটপুটের সাথে সম্পর্কযুক্ত। এগুলাকে একসাথে বলে ইনপুট আউটপুট, আইও। ওখান থেকে আসছে আইও। এগুলা স্ট্যান্ডার্ড। আমরা যখন ইনপুট আউটপুট নিয়ে পড়বো তখন তুমি দেখবে যে কিছু স্ট্যান্ডার্ড আছে, কিছু নন স্ট্যান্ডার্ড আছে। যেহেতু এগুলো স্ট্যান্ডার্ড, নন স্ট্যান্ডার্ড মানে কি? ওই যে একটু আগে দেখলাম না 1972 সালে তৈরি হয়েছে, পরে 88 সালে আনসিসি তৈরি হয়েছে, পরে 2007 সালে লেটেস্ট ভার্সন আসছে। তো 72 সালের একটা ফাংশন আর 7 সালের ফাংশনের মধ্যে কি পার্থক্য হবে কিনা? 1.0 তে যা থাকে 11.0 থেকে সেম জিনিস থাকে নাকি? না স্যার। না। তো স্ট্যান্ডার্ড ওভার দ্য টাইম এগুলো স্ট্যান্ডার্ড ফাংশন তৈরি হয়েছে, এগুলো আসলে লেটেস্ট আপ টু ডেট ফাংশন, এই জন্য হচ্ছে স্ট্যান্ডার্ড আইও। তো তাইলে এই প্রিন্টএফ আর স্ক্যানএফ তোমার মতে হয়তো কোনো প্রোগ্রামার লাইব্রেরির একটা জায়গা আছে, স্ট্যান্ডার্ড লাইব্রেরি বলতেছে এটাকে। এই লাইব্রেরিতে অলরেডি এগুলো ফাংশন তৈরি করে রাখছে। তুমি ইনক্লুড স্ট্যান্ডার্ড আইও দ্বারা বুঝাইলে ভাই ওই যে স্প্যানিশ লাইব্রেরি যে উদাহরণটা দিলাম, তুমি স্প্যানিশে রিসার্চ করতে চাও, তোমার স্প্যানিশ কিছু বই লাগে, তুমি রিকোয়েস্ট করলে যে ভাই স্প্যানিশ লাইব্রেরিটা আমাকে একটু দেখায় দেন, তোমাকে তারপর কি লিঙ্ক করাই দিল না? এটা এখানে এটা করতেছে যে দেখো তোমার প্রিন্টএফ স্ক্যানএফ ইউজ করা দরকার। প্রিন্টএফ স্ক্যানএফ এর যে কিভাবে প্রিন্টএফ স্ক্যানএফ কিভাবে কাজ করে ওইটার ডেফিনেশনটা বা প্রক্রিয়াটা প্রসেসটা লেখা আছে এই লাইব্রেরিতে। সহজ কথায় স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট একটা কোম্পানি, যে কোম্পানির দুইটা টুল আছে প্রিন্টএফ স্ক্যানএফ। তুমি যদি এই দুইটা টুল ইউজ করতে চাও ওদের লাইব্রেরির সাথে তোমাকে কন্ট্যাক্ট করতে হবে, ওদেরকে রিকোয়েস্ট করতে হবে ভাই আমার যে প্রোগ্রামটা আছে এই প্রোগ্রামে ইনক্লুড করে দেন আপনার এই কিছু টুলস, আপনার কোম্পানিটা সব লাইব্রেরি আমাকে দিয়ে দেন, সেখানে পসিবল অনেকগুলো ফ্যাসিলিটিস আছে, তার মধ্যে আমার যেটা যখন দরকার প্রিন্টের স্ক্যানার ওগুলো আমি ইউজ করবো আমার মতো করে। তুমি এই স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট লাইব্রেরিটা অ্যাড না করে এই দুটা টুল ইউজ করতে পারবা? মানে পার্টিক্সের কোম্পানি থেকে তুমি কোনো রিকোয়েস্ট করনি, তাদের কাছে কোনো অ্যাপ্লিকেশন জমা দাও নেই, বা ওদের টেবিল আছে কি তোমার ওদের টেবিল যদি আসে তুমি ইউজ করা শুরু করো, এই টেবিল উঠানে চলে যাবে না? ওরা বলবে না যে এই টেবিল কই থেকে আসলো? উদাহরণগুলো বুঝতে পারছো কিনা? মানে এটা মানে রিজনিংটা কি এইটা? এমন জি একটা স্যার। জি স্যার। ফ্যাসিলিটিস, এমন একটা লাইব্রেরি যেটাতে কিছু ফাংশনালিটি আছে, যে ফাংশনগুলো যদি তুমি যদি ইউজ করতে চাও মাস্ট হইলো, মানে এটা ইউ মাস্ট টু ইনক্লুড দিস লাইব্রেরি অর ইনক্লুড দিস ফ্যাসিলিটি। হেয়ার ইজ স্যার স্ট্যান্ডার্ড ফর ডট, হেডার। ঠিক আছে, এটাকে বলে হেডার স্যার ফাইল। বলো। ওটা জিজ্ঞেস করতেছিলাম, ডট ইজ বলতে হ্যাঁ, ভুল। এইচ স্ট্যান্ডস ফর হেডার ফাইল। এখানে একটু মাথার দিকে থাকে, শুরুর দিক থাকে, এবং কি এই লাইব্রেরি গুলা শুরুতেই ইনক্লুড করে নিতে হয়। মানে আগে তুমি স্যার কি একটা কোশ্চেন ছিল, বলো। স্যার ডট সি ফাইলকে তো কম্পাইলার ডট ইএক্সি ফাইলে রূপান্তর করতেছে, তো পরবর্তীতে এটা আউটপুট হিসাবে রূপান্তর করে কে? এই যে আউটপুটটা যে আমরা দেখতেছি এটা কি কম্পাইলারই আউটপুটটা করতেছে নাকি? না না, এটা র্যাম থেকে হচ্ছে এটা। মানে এক্সিকিউশন যে আছে, এক্সিকিউটর আছে, এক্সিকিউটর প্রোগ্রাম আছে, এক্সিকিউটর প্রোগ্রাম থেকে আউটপুটটা শুরু হচ্ছে। আচ্ছা, এক্সিকিউশনে কিছু কম্পাইলার কম্পাইলার শুধু ডট ইএক্সি ফাইলে মানে ল লেভেল ল্যাঙ্গুয়েজে রূপান্তর করে দিচ্ছে নাকি? ওর কাজ তো ট্রান্সলেট করা, ওর কাজ তো এক্সিকিউট করা না। আচ্ছা স্যার, এক্সিকিউট বুঝছি স্যার। এক্সিকিউটের কাজ আলাদা, র্যামে এটা হয়। ওটা অপারেটিং সিস্টেমের আছে কিছু মানে কিছু ফাংশনালিটি আছে, ওরা ওই কাজটা পরবর্তী থেকে হ্যান্ড ওভার হয়ে যায়, ওরা কাজটা করে। তো যাই হোক, সহজ কথায় প্রিন্টার বা স্ক্যানার যদি ইউজ করতে চাও এই স্টুডিও তোমার এই ফাইলটা তোমাকে তোমার মানে এটা অ্যাপেন্ড করতে হবে। তো যেই হেডার ফাইল বলতে আসলে এই যে এটা গোটা প্রোগ্রামের একদম মাথার দিকে থাকে, আর এই প্রোগ্রামটা শুরুর দিকে অ্যাড করতে হয়, ইনক্লুড দিয়ে শুরু দিকে অ্যাড করতে হয়, এই হেডার নাম। আর এখানে আসলে এই ফাংশন গুলার ডেফিনিশন লেখা আছে। ঠিক আছে, ডেফিনেশন কি জিনিস সেটা আমরা আস্তে আস্তে পরে বুঝবো। বাট মানে এই সহজ কথা বললে এই স্ক্যানএফ আর প্রিন্টের ফাংশনটা কিভাবে কাজ করে এটার ডেফিনেশন বা প্রক্রিয়া বা ডেসক্রিপশন
এই লাইব্রেরিতে লেখা আছে এটা ইনক্লুড করা মানে ওগুলো অটোমেটিক্যালি সার্টিফিকেশন নিয়ে আসা যে আমি এখন এই ফাংশনগুলো ইউজ করতে পারবো। সার্টিফিকেশন অ্যাকনলেজ, সার্টিফিকেশন গেইন। আচ্ছা, এই কনিও আছে, এটা হলো কনসোল ইনপুট আউটপুট। কনসোলে ইনপুট আউটপুট, এই যে কালো একটা স্ক্রিন আসবে দেখবা কোড ব্লক চালাইলে, অথবা যে কোনো জায়গায় যেখানে আসলে তুমি ইউজার ইনপুট দেয় অথবা আউটপুট তুমি দেখো, মনিটর যেটা আমরা বলছি, মনিটরের যে স্ক্রিনটা সেটাকে বলে কনসোল, বা মনিটর যেটাকে বলছি ওটাকে বলে কনসোল। তো কনসোলে যে ইনপুট আউটপুট ওগুলা নিয়ে কাজ করে তোমার হলো কনিও ডট এইচ। এটা কেন ইউজ করছে এখানে আসলে একটা আহ, এখানে যেহেতু করায় নাই, এখানে এখানে গেট সিএইচ নামে একটা ফাংশন আছে, গেট সিএইচ, গেট দ্য স্ক্রিন, এরকম কিছু আছে আর কি। মানে ওই ফাংশনটা যদি এখন নাই, সামনে আসবে, তখন আর কি ওখান থেকে আর কি কর্নিয়া ফাংশনটা, ওই ফাংশনটা ইউজ করার জন্য কর্নিয়া ফাংশনটা দরকার। যদি এই ফাংশনে যদি এটা তুমি নাও ইউজ করো কোনো সমস্যা নেই, এই ফাংশনটা চলবে। ক্লিয়ার স্ক্রিন, এরকম একটা জিনিস আছে, বুঝছো? ক্লিয়ার স্ক্রিন, হ্যাঁ, মানে স্ক্রিনটা কোনো কিছু শুরু হওয়ার আগে স্ক্রিনটা তুমি ক্লিয়ার, মানে হয়তো কনসোলে আগে থেকে অনেক লেখা টেখা আছে, ক্লিয়ার স্ক্রিনের ফাংশনটা যদি চালাও এগুলা মুছে যাবে, নতুন করে স্ক্রিনটা তোমার নতুন করে শুরু হবে। তো এই ফাংশনটা ইউজ করার জন্য কর্নিও ডট এইচ এটা লাগে আর কি। এটাকে এক্সাম্পল আকারে বললাম আমি। তারপরে ডেফিনেশন, এটা হলো লিঙ্ক সেকশন, যে লাইব্রেরি গুলো লিঙ্ক করতেছো। তারপর ডেফিনেশন সেকশন আছে, এটা একটা জিনিস যেটা আমাকে পরে আর কি বিভিন্ন সময় আমরা ইউজ করি। এই ম্যাক্স, এটা একটা মেমোরি সেল যেটা আমরা পরবর্তীতে ইউজ করছি, দেখো ম্যাক্স, ম্যাক্স এখানে ইউজ করে না যদিও, বাট এটা একটা মেমোরি সেল বা মেমোরি ডেটা যেটা পরবর্তীতে আমরা ইউজ করবো। এটা আস্তে আস্তে সামনে আমরা বলবো। গ্লোবাল ডিক্লারেশন হলো এই যে মেইন বলে একটা ফাংশন আছে, হ্যাঁ, এই যে মেইন বলে একটা ফাংশন আছে, এই ফাংশনের বাইরে যা ডিক্লেয়ার করা হয় তাই হলো তোমার গ্লোবাল স্কোপ বলা হয়। এটাকে বলা হয় কি মেইন ফাংশনের স্কোপ। এই মেইন ফাংশনের বাইরে উপরে নিচে যে স্কোপটা আছে সেটাকে বলে গ্লোবাল স্কোপ। স্কোপ মানে কি সীমানা বা রিজিয়ন। মেইন, এটাকে ফাংশন বলে, মেইন ফাংশন, এই বাইরে যে স্পেসটা আছে সেটাকে বলে স্কোপ, গ্লোবাল স্কোপ। তো গ্লোবাল স্কোপে যেটা লিখতেছো, মেইন ফাংশনের ভিতরে স্কোপটাকে বলে লোকাল স্কোপ, আর এটাকে বলে গ্লোবাল স্কোপ। তো গ্লোবাল স্কোপে কিছু আমরা জিনিসপত্র ডিক্লেয়ার করি, ওগুলো কি ডিক্লেয়ার করি ওগুলো আস্তে আস্তে আসবে। ওগুলোকে বলছি গ্লোবাল সেকশন বা গ্লোবাল স্কোপ। এটা তো মেইন ফাংশন, এখানে আমরা মেইন কোডটা লিখি, মেইন যে প্রোগ্রামটা ওখানে আমরা এখানেই লিখি। ওই মেইন প্রোগ্রামকে সাপোর্ট দেওয়ার জন্য কিছু আরো এডিশনাল প্রোগ্রাম লাগে, ছোট ছোট সাব প্রোগ্রাম লাগে, ওগুলো আমরা নিচে লিখি। আর ওই সাব প্রোগ্রাম গুলো তো আসলে নিচে লিখি, ওগুলার উল্লেখ করা, আমরা বলি না উল্লেখ, যে একটু হালকা করে উল্লেখ করে দেন তো। মানে অ্যাপ্লিকেশন লিখছো, মনে করো তুমি তোমার পাসপোর্ট সাইজের ছবি দিছো, এইচএসসি সার্টিফিকেট দিছো, বাট বলে না একটু হালকা করে উল্লেখ করে দেয়, তখন তুমি কি লেখো? হালকা করে লেখো না, যে এইচএসসি 2 হলে এসএসসি সার্টিফিকেট এইভাবে লেখো। হয়তো পরে ফোল্ডারটাতে পিন আপ করে হয়তো বাকি সার্টিফিকেট দিছো, বাট অ্যাপ্লিকেশনের যে প্রথম ফর্মটাতে ওখানে নিচে ছোট করে লেখা থাকে না, একটা এইচএসসি ফর্ম, একটা এসএসসি ফর্ম। পরে হয়তো স্টাপলার করে পিছনে হয়তো এইচএসসি ফর্ম গুলো আসতেছে, মানে এখনো আসা হয়তো 2-3 পেজ পরে আছে, বাট তুমি শুধু বলো না সংযুক্তি, সংযুক্তি আকারে শুরুতে বলে দিলা, ওইটাকে বলে এখানে প্রোটোটাইপ বলে আর কি। এই যে এখানে দেওয়া হয়েছে, মানে অ্যাড ফাংশনটার ডেসক্রিপশন, এক্সপ্লানেশন নিচে আছে, বাট ওইটার উল্লেখটা করছি একটু উপরে। কেন? কেন বলো দেখি। কেননা তুমি সামনে দেখবা, যদি এখানে উদাহরণটা একটু হয় নাই, তুমি দেখবা যে এই তুমি যদি এখানে যদি অ্যাড ফাংশনটা ইউজ করতা, আমরা এই যে ফাংশনগুলো আসলে তৈরি করছি কারণ ইউজ করার জন্যই তো, এখানে যদি অ্যাড ফাংশন ইউজ করতা, ও কম্পাইলার কম্পাইলার কি করে, টপ টু বটম নাম, এটা মনে রাখবা অলওয়েজ। কম্পাইলার টপ টু বটম নাম, এটা নর্মাল ফ্লো। টপ টু বটম যখন নামতেছে, এটা লাইন দেখলো, এটা লাইন দেখলো, এটা লাইন দেখলো, ভালো কথা, এটা লাইন মনে করো দেওয়া নাই, এটা লাইন দেখলো, ভালো কথা, এটা লাইন দেখলো, এটা লাইন দেখলো, এখানে যখন আসবে যে অ্যাড, যখন এটা দেখবো ও তখন পাগল হয়ে যাবে যে এটা কি দেখাইলেন আমাকে, এটা তো কিছু, এটার মানে কি, এটা তো আগে আমি এক্সপ্লোর করি নাই, প্রিন্টএফ আমি আগে দেখছি। বলো দেখি প্রিন্টএফ ও আগে কিভাবে দেখলো? প্রিন্টএফ তো একটা টুল লাইব্রেরিতে ছিল ফাংশন, স্যার। এই যে লাইব্রেরি দেখছে, স্যার লাইব্রেরি ফাংশন। যখন তুমি ইনক্লুড করছো লাইব্রেরিটা, ও তখন বলছে ও আচ্ছা, স্টুডিও, এটা তো আমার পরিচিত লাইব্রেরি, এখানে কি কি আছে, এটা 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 আছে। তো তার মধ্যে প্রিন্টএফ আর স্ক্যান ছিল। তো এখানে যখন আসবে ও আসলে তুমি ক্রেজি হয়ে যাবে না, মানে ও বলবে আচ্ছা ঠিক আছে, এটা তো আমার চিনা চিনা লোক। বাট অ্যাড যখন আসবে, এটা তো স্টুডিও বা কোনো নাই, এটা তো তোমার লেখা, এটা হলো ইউজার ডিফাইন। এই কথাটা বলে রাখি, এটা হলো ইউজার ডিফাইন ফাংশন। প্রিন্টএফ আর স্ক্যানএফটা কি তুমি লিখছো? প্রিন্টএফ স্ক্যানএফ, তুমি তো ইউজার, তুমি কি লিখছো, মানে তুমি যে প্রোগ্রামার তুমি লিখছো নাকি এটা? এই প্রিন্টএফ স্ক্যানএফ এগুলা ফাংশন বা এগুলা ফ্যাসিলিটিস গুলা কি তোমার ডিজাইন করা? নো স্যার। না। এটা তো স্টুডিও ফাইলে আগে থেকে ছিল, সেটা হলো বিল্ড ইন, বিল্ড ইন অথবা সিস্টেম ফাংশন, অলরেডি ডিফাইন্ড ফাংশন, বিল্ড ইন ফাংশন।
আর নিচে যেটা লিখছো এটা তো তোমার হাতের লেখা। এই কোডে কি যা লিখতেছো তোমার কোডের লেখা। তো এখানে বুঝবে যে এটা তো চিনলাম না, এটা তো অপরিচিত, এই জন্য হালকা করে এখানে বলে দেওয়া যে দেখেন, ভয় পাইয়েন না, পুরোটা বলি নাই, বাট সামনে কিছু আসতেছে, বা একটু আচ্ছা আচ্ছা মাথায় রাখে দেন যে এরকম জিনিস সামনে আসতেছে, মানে ভয় পাওয়ার কিছু নাই। তো এখানে আসলে বলবে যে ও আচ্ছা, ও তো আমাকে কথা দিছিল যে এরকম কিছু দিবে। তো আচ্ছা ঠিক আছে, আচ্ছা মানে মেনে নিলাম যে ঠিক আছে এটা করছে। নিচে আসলে তো তখন এটা খোঁজ পাবে, ঠিক আছে না? এমন হইতে পারে যে তুমি এখানে প্রোটোটাইপ লিখছো, নিচে এসে পাইলে না, তখন আবার এখানে আসলে পাগল হয়ে যাবে যে আচ্ছা কি হলো, একটা কথা ছিল আপনার দেখানোর, বাট আপনি দেখাইলেন না কেন, এরকম হইলো। এটা সমস্যা, হ্যাঁ। মানে উপরে এটাকে বলে ডেফিনেশন আর ডিক্লারেশন, স্যার ডেফিনেশন আর ডিক্লারেশন একসাথে লেখা যায় না? এই প্রোগ্রামটা যদি এখানে উপরে তুলতা, কারো সমস্যা ছিল কারো, ও যখন এখানে ঢুকবে তখন তো দেখে ফেলবে যে ও আচ্ছা এখানে একটা ফাংশন আছে, ফাংশনটা এরকম কাজ করে। তারপর ও নিচে আসে যখন অ্যাড দেখতো তখন কোনো সমস্যা আছে, তখন তুমি দেখে ফেললে এখানে, ঠিক না? মানে তুমি যদি এই গোটা ব্লকটা যদি এখানে লেখো, এই যে ইন্টিজারে ঢোকার আগে, মোট কথা এখানে অ্যাড ফাংশন ইউজ করতেছো, তো এই লাইনটাতে আসার আগে যাতে সে দেখা পায়, আইদার সে 100% দেখবে, নাহলে এটার ছোট্ট একটা গ্লিমস দেখবে। কথা বুঝছো? স্যার, স্যার একটা যুক্ত করার কারণটা কি? কোনটা এটা? হ্যাঁ। এখন থেকে কি বললাম, কম্পাইলার আস্তে আস্তে আগায়, ও যখন এই লাইনে আসবে ও বলবে না যে একটা কি জিনিস, এটা তো আগে জীবনে দেখি নাই, যদি এটা না থাকে। হ্যাঁ। তুমি বললা যে আমাদের নর্মালি কনভেনশন হলো আমাদের লেখা প্রোগ্রামগুলো আমরা নিচে নিচে লিখি। তাহলে এগুলার উল্লেখটা আমরা যদি আবার এগুলার আমরা তোমার ইউজ করি কোথায়, মেইন ফাংশন এখানে ইউজ করি। তাহলে ভাবো 2050 সালে একটা জিনিস আমি লিখবো, সেটার উল্লেখ কি তুমি যদি 2020 সালে না করো, 2030 সালে যদি সেটা নিয়ে কেউ যদি কাজ করে, ও কি ধাক্কা খাবে না? যে যে জিনিস এখনো এক্সিস্টে করে না সেই জিনিস 2030 সালে কিভাবে ইউজ হচ্ছে। রেদার দেন দ্যাট তুমি যদি 2020 সালে বলো যে ভাই সামনে একটা বোমা মারা হবে, একটু প্রস্তুতি নেন, তাহলে এখানে যে বোমাটা মারলে কি সে একটা বুঝতে পারে না, আচ্ছা এই যে আগে থেকে বলা ছিল, বোমাটা বানাবা মনে করো 50 সালে, মনে করো সমস্যা নেই, এবার উল্লেখ করলা যে ভাই বোমা একটা মারা হবে, সমস্যা নেই, ঠিক আছে। কিন্তু স্যার, মানে এই যে মেইন ফাংশনের মধ্যে যে অ্যাপটা ইউজ করলাম, কি কারণে করলাম স্যার? এইটা হ্যাঁ। আচ্ছা, আমি তো গোটা কোটা এখনো বলি নাই, শুধু এটা মনে রাখো, প্রিন্টএফ কি কারণে ইউজ করো, ডিসপ্লে করার জন্য না। হ্যাঁ স্যার। অ্যাড মনে করো দুইটা নাম্বার যোগ করার জন্য করবা, অ্যাড মনে করো 5,6, অ্যাড 5,6, যেখানে অ্যাড এখানে 5 আর 6 আসবে, এখানে 5 আর 6 যোগ করবে, 5 6 যোগ করে 11 তোমাকে রিটার্ন পাঠাবে আর কি। তারপর তুমি এটা আমাকে ডিসপ্লে করবা যে আমাদের টোটাল নাম্বার হলো 11। মানে এটা একটা ফাংশনালিটি, প্রিন্টএফ স্ক্যানের যেমন একটা ফাংশনালিটি, অ্যাডও একটা ফাংশনালিটি, ওটা আমরা পরে আমরা ডিফাইন করছি। এটা কিছু টুল আর কি, মনে করো যে এই টুলটা তোমার ইউজ করা দরকার। আমি শোনো এটা কি স্যার, হ্যাঁ স্যার বলো। এটা কি আমরা কি নিজে ক্রিয়েট করে নিলাম, তৈরি করে নিলাম হ্যাঁ হ্যাঁ, নিজে আমি বলি ফাংশন তৈরি আমি করে বলি নিলাম? আমি তোমাকে বলি, আর এই গোটা জিনিসটা তোমাকে আফসা করে আমাকে হিন্টস দিচ্ছি, এই জিনিসটা আমি ইন ডিটেলসে যে ডকুমেন্টেশন কিভাবে করে, লিঙ্ক কিভাবে করে, ডেফিনেশন কিভাবে করে, এগুলো আমি বলবো, হ্যাঁ। এগুলো আমি তোমার ইন ডিটেলসে বলবো। আজকে হালকা করে আমি বলতেছি যে ফাংশন শুধু মনে করো একটা টুলস, একটা ফ্যাসিলিটিস যেটা আমি ইউজ করি, যেমন শুধু হালকা করে বললাম প্রিন্টএফ কি করে, ডিসপ্লে করার জন্য, স্ক্যানএফ ইনপুট নেওয়ার জন্য। একইভাবে অ্যাড তোমার একটা তৈরি করা ফ্যাসিলিটি, যেটা তোমার কিছু একটা স্পেসিফিক কাজ করবে, কি কাজ করবে, কিভাবে কাজ করবে, ওগুলো আমি এক্সাম্পল পরে বলবো। বাট কিছু এখনকার শুধু তুমি শুধু মনে রাখো আমাকে এরকম কিছু একটা ইউজ করতে হয়, ইউজ করার ক্ষেত্রে কিভাবে কি প্লেসমেন্টটা করতে হয় এটা আমি বলতেছি। তুমি আইদার এই গোটা ফাংশনটা উপরেই লিখবা, তাহলে কম্পাইলারের আগেই বুঝে পারবে যে আচ্ছা এরকম একটা ফাংশন সামনে সে ইউজ করবে, না হলে ছোট্ট করে তার উল্লেখটা করবা, ঠিক আছে। আমি ইন ডিটেলসে এই গোটা প্রত্যেকটা সেকশন ইন ডিটেলসে বলবো, এখনো সময় হয়নি এগুলো বলার, এই জন্য আসলে বলতে পারতেছি না এগুলো। মানে ফাংশন কি জিনিস, কিভাবে ডিক্লেয়ার করে, কেন ব্যবহার করতেছি, এই জিনিসগুলো পরে আসবে। কিন্তু মনে করো এগুলো একটা প্রিন্টেড স্ক্যানের মতোই কিছু একটা ফ্যাসিলিটিস যেগুলো আমরা ইউজ করবো, বুঝতে পারছো? বুঝতেছি। হ্যাঁ। তো তো মেইন একটা ফাংশন, এরকম নিচেও কিছু ফাংশন আছে, ভেরিয়েবল কি এগুলা আজকে আর যাবো না আমরা। তো এই পর্যন্তই আজকে থাকবে। আমরা নেক্সট ক্লাস থেকে আস্তে আস্তে এই জিনিসগুলা কি, যে এক্স কি জিনিস, ইন্টিজার কি জিনিস, প্রিন্টএফ কিভাবে কাজ করে, হ্যাঁ, তারপর ভয়েড কি জিনিস, ম্যাক্স কি জিনিস, তারপর টেন কি জিনিস, ইকুয়াল কেন দিছে, এইটা সেমিকোলন কেন দিছে আবার, হ্যাঁ, তারপর আহ, এখানে এখানে আবার সেকেন্ড ব্র্যাকেট দিছে, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করছে, এখানে আবার ফার্স্ট ব্র্যাকেট দিছে, কেন এরকম করছে, এগুলা কারণগুলো আস্তে আস্তে আমরা জানবো। আজকে এই পর্যন্ত থাকবে আর কি। স্যার কালকে ক্লাস হবে?
কালকে আমি জানাবো, হ্যাঁ।